হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দিনকাল সব ভালো কাটছে এবং এখন ঠান্ডা। কিন্তু তার মধ্যেও হয়তো আপনারা চালিয়ে যাচ্ছেন পড়াশোনা, শেখা এই সমস্ত জিনিস। বিগত ভিডিওটা যেটা রিঅ্যাক্ট এর একটা ইন্টারভিউ কোয়েশ্চেন নিয়ে আমি দিয়েছিলাম, সেটা আপনাদের সবার যারা দেখেছেন তাদের খুব ভালো লেগেছে। এটা আমাকে জানিয়েছেন আপনারা কমেন্ট করে, ভিডিওতে লাইক করে। আমি ভীষণ খুশি। থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। আমি সাপোর্ট চেয়েওছিলাম আপনাদের কাছে। তো সেটাকেই কন্টিনিউ করা যাক। আজকের ভিডিওতেও আমরা রিঅ্যাক্ট এর আরেকটা ইন্টারভিউ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। কিন্তু এইটা আগেরটার থেকে একটু ডিফারেন্ট। কারণ এই কোয়েশ্চেনটা জেনারেলি আমরা মেশিন কোড বলে যে জিনিসটা থাকে ইন্টারভিউতে, সেই পার্টিকুলার পর্যায়ে আমরা জিজ্ঞাসা করে থাকি। তো মেশিন কোড যারা জানেন না তাদের জন্য বলছি। এটা আধুনিক যুগের ইন্টারভিউ এর একটা কৌশল। যেখানে কি করা হয়, ইন্টারভিউয়ার আপনাকে একটা প্রবলেম স্টেটমেন্ট দেবে। তার সাথে আপনাকে কম্পিউটার দেবে। হয়তো কোনো কোম্পানিতে খাতা পেনও দেয়। এটা অন্যায় কিন্তু তাও দেয়। কিন্তু আপনাকে কি করতে হবে, ওই প্রবলেম স্টেটমেন্টটাকে পুরোপুরি বুঝে, সেটা খাতা পেনে হোক বা কম্পিউটারে হোক, আপনাকে পুরো কোডটা লিখতে হবে। যদি আপনি কম্পিউটারে এই কোডটা লেখেন, তাহলে আপনাকে রানও করতে হবে এবং রান করার পরে যে আউটপুটটা, এক্সপেক্টেড আউটপুটটা আপনাকে বলা হচ্ছে, সেই অনুযায়ী আপনার আউটপুটটা আসতে হবে। কিন্তু এখানেই এর শেষ নয়। মেশিন কোডের বিশেষত্ব হলো যে আউটপুট আপনার আসলেও ইন্টারভিউয়ার এক্সপেক্ট করে যে আপনি যে কোডটা লিখেছেন, সেই কোডটাকে কত ভালোভাবে আপনি এক্সপ্লেন করতে পারেন। এবং এক্সপ্লেনেশনের পরে সে তখন জাজ করবে যে আপনার কোডটা কতটা ক্লিন, আপনি কোডটা কত ভালোভাবে লিখেছেন, আপনি প্রবলেম সলভিং এর লজিকগুলোকে কত ভালোভাবে ভাবছেন। এই জিনিসগুলোর উপরে মেশিন কোড এই রাউন্ডটা নির্ভর করে। তো আজকে আমরা যেই প্রবলেম স্টেটমেন্টটা নিয়ে কথা বলবো বা যেই রিঅ্যাক্ট ইন্টারভিউ কোয়েশ্চেনটা নিয়ে কথা বলবো, সেটা জেনারেলি আমরা জিজ্ঞাসা করে থাকি মেশিন কোড রাউন্ডে। মোস্টলি 0 থেকে 2-3 ইয়ার্স এক্সপেরিয়েন্স যারা আছেন, যারা রিঅ্যাক্ট নিয়ে অলরেডি কিছু পড়াশোনা করেছেন, তা ইভেন যদি আপনার পুরো এক্সপেরিয়েন্স, ওয়ার্কিং এক্সপেরিয়েন্স না থাকে, আপনি যদি সাইড প্রজেক্টও করে থাকেন রিঅ্যাক্টে 0 থেকে 3 ইয়ার্স এক্সপেরিয়েন্সে, তাদের জন্য এইটা অনেক সময় দেওয়া হয়। তাহলে চলুন ১ম এ একটু বুঝে নিই যে আজকের প্রবলেম স্টেটমেন্টটা কি? আজকের অ্যাকচুয়ালি প্রজেক্টটা খুবই মজার। হয়তো আপনাদের খুবই ভালো লাগবে প্রজেক্টটা দেখে এবং প্রজেক্টটা করার সময়। তো যদি ভালো লাগে লাইক দিতে ভুলবেন না। যদি ভালো লাগে কমেন্ট দিতে ভুলবেন না। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন। আর যদি এখনো আপনি ওয়েট করে থাকেন যে সাবস্ক্রাইব করব কি করব না তাপসদার চ্যানেলে, আ ভাবার কোনো আমার মনে হয় না যে দরকার আছে। প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। থ্যাংক ইউ ভেরি মাচ। তো ১ম শুরু করি প্রবলেম স্টেটমেন্ট দিয়ে। আমাদের প্রবলেম স্টেটমেন্টের নাম হচ্ছে ফিল দ্য জাগ। মানে আপনার কাছে একটা জাগ আছে কিংবা একটা মাগ আছে, সেটাকে ফিল করার মানে একটা প্রকল্প বা একটা পরিকল্পনা। তো আপনি একটা কাজ করুন, এই পার্টিকুলার ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে গেলে আপনি দেখতে পারবেন যে ফিল দ্য জাগ এই পার্টিকুলার প্রজেক্টের লিঙ্কটা। সেখানে ক্লিক করুন। সেটা একটা আমার তাবাস্ক্রিপ্ট যে GitHub আছে তার একটা প্রজেক্ট রিপোজিটরি লিঙ্ক। সেখানে গেলে এখানে আমি যা ডান পাশে লেখা আছে সেই জিনিসটাই কিন্তু আপনি সেখানে পাবেন। তো আপনি নিজেও, আমি যখন বলছি তার পাশাপাশি আপনি নিজেও সেই প্রবলেম স্টেটমেন্টটাকে পড়তে পারবেন। সেটাই ভালো হবে। একটা প্রবলেম স্টেটমেন্টের একটা লাইন আমি পড়ার পরে আপনি পজ করে দিন। সেটাকে আপনি নিজে বুঝুন। তারপর আবার পরের লাইনে যান। ভিডিওকে আবার প্লে করুন। এভাবে চলুন। ঠিক আছে? তাহলে ১ম প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে ফিল দ্য জাগ। এটা বলা হচ্ছে যে আ অ্যাচিভ করুন এই যে লাইনে লেখা আছে এই সমস্ত জিনিসগুলো রিঅ্যাক্ট কোডের মাধ্যমে। ঠিক আছে? ১ম রিঅ্যাক্ট কম্পোনেন্ট দিয়ে আমাদের একটা জাগ কিংবা মাগ কিংবা একটা কন্টেইনার বানাতে হবে। ঠিক আছে? যেটাকে একটা জাগ কিংবা মাগ কিংবা একটা কন্টেইনারের মতো দেখতে। এটা আমাকে রিঅ্যাক্টে বানাতে হবে রিঅ্যাক্ট কম্পোনেন্ট দিয়ে। শুধু তাই নয়, ওই জাগ কিংবা মাগ কিংবা কন্টেইনারের মধ্যে আমাকে দেখাতে হবে যে জল ভরে আছে। সেটাও আমাকে রিঅ্যাক্ট দিয়ে করতে হবে। ঠিক আছে? দেখাতে হবে যে এটা জল ভরে আছে। তারপর যখনই আমি অ্যাকচুয়ালি এর মধ্যে জলকে ভরবো কিংবা জলকে খালি করবো ওই কন্টেনার থেকে, তখন অনেক কিছু জিনিসপত্র হতে হবে। সেজন্য জলকে ভরা এবং জলকে খালি করার জন্য ২ টো বাটন আমার কাছে থাকতে হবে। একটা বাটনে চাপ দিলে ওই যে কন্টেনার বলছি, সেই কন্টেনারের মধ্যে জল ভরা শুরু হবে। আরেকটা বাটনে চাপ দিলে কন্টেনার থেকে জল কমা শুরু হবে। ঠিক আছে? যখনই জল ভরবে বা জল কমবে, সেই টাইমে কত পার্সেন্টেজ জল ভরেছে বা কত পার্সেন্টেজ জল কমেছে, সেই পার্সেন্টেজটা ওই জাগ বা ওই কন্টেনারের উপরে দেখানো হবে, সেই নাম্বারটা। যদি ধরুন ১ম বার আমি ভরলাম ১০% জল ভরেছে। তারপর আমি ভরলাম ১৫% হয়ে গেল, ২০% হয়ে গেল। ওই ১০, ১৫, ২০ এইভাবে দেখাতে হবে। আমি যখনই খালি করব হয়তো ১৫ থেকে নেমে ১২% হয়ে গেল। ১২% থেকে নেমে ৭% হয়ে গেল। সেই নাম্বারটা যেটা এখনকার যে নাম্বারটা, সেই নাম্বারটা ওখানে দেখাতে হবে। ঠিক আছে? এবারে জল ভরতে যখন জলের ওয়াটার লেভেল পুরোপুরি কন্টেনারে ভরে যাচ্ছে মানে 100% হয়ে গেছে। 100% এর পরে আর জল ভরা যাবে না। এটা একটা ভ্যালিডেশন আপনাকে আপনার কম্পোনেন্টে রাখতে হবে। ঠিক সেই রকমই যখন আপনি জলকে খালি করছেন,
মানে জলকে খালি করতে, করতে যখন 0% চলে আসছে, 0% এর নিচে কিন্তু আর যাওয়া যাবে না। মানে এরকম হবে না যে -23% এটা তো হতেই পারে না, তাই না? কিংবা 105% তাহলে তো জল উপচে পড়ে গেল। ঠিক আছে? তাহলে এই দুটো জিনিস আপনাকে ভ্যালিডেশন হিসেবে মাথায় রাখতে হবে। এখানে আরেকটা জিনিস ক্লিয়ারলি বলা আছে যে যখন 100% এ পৌঁছাচ্ছে জলের মাত্রা কিংবা যখন 0% এ পৌঁছাচ্ছে জলের মাত্রা, তখন আমি বলছি যে 100% উপরে যাওয়া যাবে না, 0% এর নিচে যাওয়া যাবে না। তার জন্য আবার আপনি ওই যে বাটন দুটো, ওই দুটোকে ডিসেবল করবেন না। আপনাকে বাটন দুটো এনেবলই রাখতে হবে। তার মধ্যে ক্লিকও হবে। কিন্তু জল 100% এর উপরে যাওয়া চলবে না। জল 0% এর নিচে যাওয়া চলবে না। এটা হচ্ছে কন্ডিশন। আর প্রত্যেকবার যখন আপনি ওই বাটনে চাপ দেবেন, এটা খুব ইন্টারেস্টিং। যখন আপনি বাটনে চাপ দেবেন জল ভরার জন্য, প্রত্যেকবার যখন জল একটু করে ভরলো, পার্সেন্টেজ বাড়লো না? আপনাকে একটা অ্যানিমেশন দেখাতে হবে জলের মধ্যে যে জলটা ভরছে। একটা ছোট্ট অ্যানিমেশন আপনাকে দেখাতে হবে। সেটা ভরলো কিংবা কমলো। এবার ধরুন আপনি একবার বাটনে চাপ দিলেন, 10% জল বাড়লো, একটু অ্যানিমেশন হলো। কত সেকেন্ডের জন্য? 3 সেকেন্ডের জন্য। হয়েই আবার সেটা স্ট্যাটিক হয়ে থেমে যেতে হবে। কারণ হচ্ছে পাত্রে যখন আপনি জল ভরেন, দেখবেন মগে জল ভরার পরে কিছুক্ষণের জন্য জলটা একটু ঝলক, ঝলক করে। তারপর কিন্তু ও স্টেবল হয়ে যায়। আমরা এই অ্যাপ্লিকেশনেও একই জিনিস চাইছি। ঠিক আছে? আপনি কি অ্যাপ্লিকেশনটা এই মুহূর্তে ভিজুয়ালাইজ করতে পারছেন? আপনি কি ভাবতে পারছেন যে আপনার ইউআইটা কিরকম হবে? পজ করুন এখানে ভিডিও। আপনি একটা খাতা পেন এটাকে এঁকে ফেলুন না? যে আপনি কিরকম ভাবছেন যে আপনার কন্টেনারটা কিরকম দেখতে হবে? তার মধ্যে জল কিরকম থাকবে? হয়তো তার নিচে ২ টো বাটন আছে। একটা বাটনে চাপ দিলে আপনার জল ওর মধ্যে ভরা শুরু হবে। একটা বাটনে চাপ দিলে জল কমা শুরু হবে। এঁকে ফেলুন। এবারে যেহেতু এই প্রবলেম স্টেটমেন্টটা আপনাকে দেওয়া হয়েছে, অ্যাজ অ্যান ইন্টারভিউয়ার আমার কিছু এক্সপেকটেশন আছে আপনার কাছ থেকে। এটাই কিন্তু মেশিন কোড রাউন্ডের একটা বড় মজা। এক্সপেকটেশন হচ্ছে আমি চাই আপনি ক্লিন কোড লিখবেন। মানে আপনার কোড হচপচ হবে না, খিচুড়ি হবে না, ক্লিন কোড হবে। সেকেন্ড হচ্ছে আননেসেসারি কোনো ইম্পোর্টস থাকবে না। যে ইম্পোর্ট আপনি ব্যবহার করতে চাইছেন, অনলি সেই ইম্পোর্টই থাকতে হবে। আননেসেসারি কোনো স্টেট থাকবে না এবং আননেসেসারি কোনো ইউজ এফেক্ট বা এফেক্ট এই ধরনের জিনিসপত্র থাকবে না। এটা আমার এক্সপেকটেশন। আরেকটা এক্সপেকটেশন আছে যে এইখানে আমি আপনার রিঅ্যাক্ট কোডের ক্যাপাবিলিটি দেখতে চাই। আপনি সিএসএস বা ওই ধরনের অ্যানিমেশনে কত ভালো এটা আমি দেখতে চাই না। তো সেই কারণে আপনার যে জাগ, মাগ বা কন্টেনারের যে সৌন্দর্য, আপনার জল কিভাবে এরম, এরম করে খেলছে সেগুলো অতটা ম্যাটার করে না বা জলের কালার কি। একটা বেসিক জিনিস যদি আপনি দেখাতে পারেন তাহলেই এটা এনাফ। তাহলে এর সাথে আমি এবার দেখাই যে আমি এটাকে এন্ড রেজাল্ট হিসেবে কিভাবে ভেবেছি। একটা ডেমো আপনাদের দেখাই। যেটা আমরা অ্যাকচুয়ালি বিল্ড করব। সেখানে দেখবেন যে ওই কন্টেনার বা জল দেখতে অতটা খুব ভালো না বা বাটনগুলো দেখতে অতটা খুব ভালো না। কিন্তু যে এক্সপেকটেশন গুলো আমার প্রবলেম স্টেটমেন্টে এইমাত্র আমি পড়েছি বা আপনারা আমার এমডিতে অলরেডি দেখছেন, দেখবেন যে সবকটা এক্সপেকটেশন ওখানে ফুলফিল করা আছে। তারপরে আমরা ওইটাকে ডেভেলপ করব এক, এক করে প্রত্যেকটা এক্সপেকটেশনকে মাথায় রেখে এবং ওটা ডেভেলপ করার সময় React এর যে nitty-gritty ব্যাপারগুলো সেগুলোকে আপনাকে বুঝিয়ে দেবো। এইখানে কিন্তু আমাদের ডিল, তাই না? যে আমরা যখন React এর ইন্টারভিউ কোয়েশ্চেন নিয়ে কথা বলছি তখন সেই ইন্টারভিউ কোয়েশ্চেন সলভ করার সাথে, সাথে React এর ইন্টারনালস কিভাবে বুঝতে হয়। কি? চলুন শুরু করি। স্ক্রিনে এখন আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে আমার জাগ, মাগ, কন্টেইনার যা কিছু বলতে পারেন। একটা সিম্পল একটা কন্টেইনার টাইপের। তার নিচে আমি ২ টো বাটন রেখেছি। একটা বাটন যেটা গ্রিন কালারের সেটা জল ভরার বাটন। আরেকটা বাটন যেটা রেড কালারের সেটা জল কমানোর বা জল বার করে নেওয়ার বাটন। তা আমি যখন প্রত্যেকবার বাটন প্রেস করব এই বাটনটা তখন এর মধ্যে আস্তে, আস্তে জল ভরতে শুরু করে দেবে এবং যখন আমি এইটা প্রেস করব তখন আস্তে, আস্তে জলের লেভেল কমতে শুরু হবে। প্রত্যেকটা টাইমেই যেখানে পসিবল কত পার্সেন্টেজ জল এই কন্টেনারের মধ্যে আছে সেই পার্সেন্টেজটা দেখানো হবে এবং তার সাথে ছোট্ট একটা অ্যানিমেশন আমি অ্যাড করেছি সেটা দেখাবো যে কীভাবে অ্যানিমেশন করতে হয় সেই জিনিসগুলো। সেকেন্ড, যখনই আমি এখানে জল ভরবো বা জল চেঞ্জ হবে তার পার্সেন্টেজ লেভেল যখন চেঞ্জ হবে তখন একটা ছোট্ট অ্যানিমেশন আমি এখানে অ্যাড করেছি। সেই অ্যানিমেশনটা আমি আমার মতো করে একটা বেসিক অ্যানিমেশন অ্যাড করেছি, কিন্তু আপনি যদি শিখে যান যে কীভাবে অ্যাড করতে হয় তাহলে আপনি আপনার মতো যে কোনো অ্যানিমেশন অ্যাড করতে পারেন এবং সেটাকে ইমপ্রুভ করতে পারেন। নেক্সট ওই অ্যানিমেশনটা কিছুক্ষণ আসার পরেই থেমে যাবে। কারণ আমরা ওইটা প্রবলেম স্টেটমেন্টে পেয়েছি। ৩ সেকেন্ডের জন্য অ্যানিমেট হয়ে থেমে যাবে যতক্ষণ না পর্যন্ত আবার আমি গ্রিন কিংবা রেড বাটনে চাপ দিই। তাহলে চলুন এবার জল ভরা শুরু করি। দেখুন জল ভরছে, জল ভরছে। জল ভরার পর একটু অ্যানিমেটও হচ্ছে। ডানদিক বাঁদিকে একটু যাচ্ছে। যত এটা বড় হবে আপনি অ্যানিমেশনটা বুঝতে পারবেন। দেখুন এই ডানদিক বাঁদিক যাচ্ছে। এবার থেমে যাবে ৩ সেকেন্ড পরে। থেমে গেল। আর এই যে 21% ওটাও দেখুন একটু ছোট, ছোট আস্তে, আস্তে অ্যানিমেট হচ্ছে। একবার একটু হালকা হয়ে যাচ্ছে, সামনে আসছে, হালকা হচ্ছে। হচ্ছে তো? আরো বেশি জল ভরি। জল, 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 জল 100% হয়ে গেল। 100% হওয়ার পরেও অ্যানিমেট হয়ে থেমে গেল। এইবারে যদি আমি আবার ভরার চেষ্টা করি, এ কিন্তু আমার বাটন এনেবল আছে কিন্তু 100% এর উপরে যাবে না। কারণ জানে যে এর উপরে গেলে জল ঝলকে পড়ে যাবে। এবারে আমি যদি এই বাটনটাকে ক্লিক করি, আমার রেড বাটনটাকে, তাহলে জলের যে পরিমাণ সেটা আস্তে, আস্তে পার্সেন্টেজ কমে থাকবে। এখানেও দেখুন ক্লিক করার পর একটু অ্যানিমেট হলো তারপর থেমে গেল। আবার অ্যানিমেট হচ্ছে এখন
এবার থেমে যাচ্ছে। কারণ জল যখনই আমি লেভেল কমিয়ে দিচ্ছি, জল একটু নড়ছে তো, ওইজন্য অ্যানিমেট হচ্ছে, থেমে যাচ্ছে। আবার এরকম করে আমি পুরোপুরি কমাতে 0% এ চলে আসতে পারি। 0% হওয়ার পরে কিন্তু ওটা আর কমবে না। ঠিক আছে? তো এখানেই থেকে যাবে। তো এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটা যেভাবে চাওয়া হয়েছিল, অ্যাপ্লিকেশনটাকে প্রবলেম স্টেটমেন্টটাকে যেভাবে বলা হয়েছিল, তার একটা ভিশন আমি আপনাদের দেখালাম। এবার এই ভিশনটাকে বানানোর জন্য আমরা রিঅ্যাক্ট করে যাব। আমরা বুঝবো যে কি করে এটাকে কম্পোনেন্টে তৈরি করতে হয়। আমার একটা কম্পোনেন্ট লাগবে, যেটা হবে হচ্ছে এই কন্টেনার কম্পোনেন্ট। আরেকটা মানে জাগ যেটাকে বলবো। আরেকটা কম্পোনেন্ট হবে, সেটা হচ্ছে হয়তো ওয়াটার, যার মধ্যে আমরা ওয়াটারকে রাখবো। দেন আমাদের বাটন থাকবে এখানে। ঠিক আছে? আর আর সবগুলো জিনিসপত্র একসাথে একটা হয়তো ফিলিং বলে একটা কম্পোনেন্ট আমরা তৈরি করতে পারি, বা ফিল দ্য ওয়াটার বলে কম্পোনেন্ট তৈরি করতে পারি। তার মধ্যে সমস্ত কম্পোনেন্টগুলো একসাথে থাকবে। এখানে আমাদের ইন্টারাকশন এড করতে হবে। ইন্টারাকশন মানে ক্লিক এড করলে আমাদের দেখতে হবে যে এই ওয়াটার আমরা কিভাবে এখানে আস্তে বাড়িয়ে নিয়ে আসতে পারি। চিন্তা করুন, এবং তার সাথে যেভাবে আমি প্রজেক্টটাকে তৈরি করছি সেটাকেও ফলো করুন। আমার সাথে কোড করতে পারেন, বা পুরো দেখার পরে নিজেও এটাকে আরো ইম্প্রোভাইজ করে কোড করতে পারেন। যখন আপনি পুরো রিঅ্যাক্ট এর জিনিসটা শিখে যাবেন, বা এটা পুরোপুরি বুঝতে পারবেন যে কিভাবে করা হচ্ছে, তারপরে আপনি চেষ্টা করতে পারেন যে আপনার এই কন্টেনারটাকে একটু ভালো করার জন্য, বা বাটনস গুলোকে একটু ভালো করার জন্য, জলটাকে আরেকটু ভালো করার জন্য আমার সাথে ডেফিনিটলি শেয়ার করবেন যদি করতে পারেন। যেখানেই হোক, যেকোনো প্ল্যাটফর্মে হোক, সেটা LinkedIn, Facebook বা যেখানেই আপনি থাকেন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আগের প্রজেক্টে আমরা দেখেছি হচ্ছে এফেক্ট ট্রি বলে যে প্রজেক্টটা, সেই কাজটা আমরা করেছি। তো এবারে যেহেতু ফিল দ্য জার, একটা ফোল্ডার প্রথমে ক্রিয়েট করে নিই। আমি সেম কোড বেসের উপরেই কাজ করছি, যাতে আপনাদের একটা কন্টিনিউয়েশন থাকে। সেটার নাম হলো ফিল দ্য জার, অর আই গিভ ফিল দ্য জাগ। এবারে এই ফিল দ্য জাগের মধ্যে আমার দুটো কম্পোনেন্ট লাগবে। একটা ডেফিনেটলি যে জাগ, সেটা প্রথমে আমি করে নিই নিউ ফাইল জাগ ডট জেএসএক্স। প্রথমে আমরা জাগ কম্পোনেন্টটাকে কমপ্লিট করব, তারপরে আরেকটা কম্পোনেন্ট আমরা তৈরি করব, যেটার নাম দেবো ফিলার। ফিলার মানে যেটার মধ্যে বাটনগুলো থাকবে, বাটনগুলো প্রেস করলে জাগের মধ্যে জল বাড়বে কমবে, এরকম ব্যাপার। তো চলুন প্রথমে আমরা জাগটাকে নিয়ে ভাবি একটু। একটা রিয়াক্ট কম্পোনেন্ট ক্রিয়েট করা যাক। এটাকে ক্যাপিটাল করে দিই, যেহেতু রিয়াক্ট কম্পোনেন্ট এটা। তো এই হলো আমার জাগ কম্পোনেন্ট। আর জাগ কম্পোনেন্টকে আমরা এইভাবে বানাবো যে প্রথম যে কন্টেনার ডিভ, যেটা আউটসাইড কন্টেনার, সেটা এইখানে থাকলো, এই পার্টিকুলার ডিভটা। তার মধ্যে আমরা আরেকটা ডিভ রাখতে পারি, যেটা ডিফাইন করবে হচ্ছে ওয়াটারটাকে। এইভাবে আমি ভাবছি যে প্রথমের এই যে কন্টেনার ডিভ, বাইরেরটা, এটা হচ্ছে ওই বাইরের জাগের যে কন্টেনার বা কন্টেনারের যে বাউন্ডারিটা সেইটা। আর ভিতরের যে ডিপটা, এই ডিপটা হচ্ছে জলটা। আমরা এভাবে ভাবি। এবারে বাইরে যদি একটা কন্টেনার আমাদের লাগাতে হয়, মানে ধরুন এরকম করে আসছে, এরকম গিয়ে এরকম একটা কন্টেনার আমাকে লাগাতে হচ্ছে। তার মানে এর একটা হাইট আমাকে দিতে হবে, একটা উইথ আমাকে দিতে হবে, একটা বর্ডার দিতে হবে, যাতে বোঝা যায় যে এটা একটা কন্টেনার। এই জিনিসগুলো আমার মনে হয় এখন আপাতত কাজে লাগবে। তা প্রথমে এটাকে আমি একটা ক্লাস নেম দিয়ে শুরু করি। ক্লাস নেম, একটা উইথ দিই, ডাব্লু। আমি টেলভিন সিএসএস ইউজ করছি এখানে। আপনারা যারা টেলভিন সিএসএস অলরেডি জানেন, তাদের জন্য ব্যাপারটা অনেকটাই সহজ হবে। যদি আপনি টেলভিন সিএসএস না জেনে থাকেন, বা টেলভিন সিএসএস এর নতুন হন, আমি বলব যে টেলভিন সিএসএস কে শেখার চেষ্টা করুন। তার কারণ মার্কেটে এখন ওটার অনেক ডিমান্ড, অনেক প্রজেক্ট ওটাকে অ্যাডাপ্ট করছে। অফকোর্স আপনার বেসিক সিএসএস এর জ্ঞান থাকতে হবে, কিন্তু তার উপরে টেলভিন সিএসএস আপনাকে অনেক তাড়াতাড়ি কোড লিখতে সাহায্য করবে। কোড একটু বেশি লেখা হয়, কিন্তু তাড়াতাড়ি কোড লিখতে সাহায্য করবে। W-200 পিক্সেল মানে আমি একটা উইথ এই পার্টিকুলার ডিপকে দিয়েছি, যেটা 200 পিক্সেলের একটা উইথ, এইটুকুন ধরুন। ঠিক আছে? এবার আমাকে একটা হাইট যদি দিতে হয়, আমি এটাকে একটা হাইট দিয়ে দিই কি? এটাকে দিয়ে দিই 400 পিক্সেলের একটা হাইট। মানে যদি এইটুকুনি চওড়া হয়, এতটা লম্বা। এটা আমি বোঝাতে চাইছি। তো এই হলো আমার 200, 400। এবারে এটাকে একটা বর্ডার দিয়ে দিই। বর্ডারটা দিয়ে দিই আ গ্রে 500। মানে হচ্ছে একটু মাঝামাঝি টাইপের ডার্ক বর্ডার। ঠিক আছে? আর বর্ডারের যে লেন্থটা দেবো, যে কতটুকু বর্ডার হবে, সেটা দিই 2, মানে 2 পিক্সেলের একটা বর্ডার। এবারে আমি তো একটা কন্টেনার বানাচ্ছি, এবং আমি যেটা ডেমোতে আমার একটু আগে দেখালাম, যে কন্টেনারের উপরটা কিন্তু ছিল খোলা। তার সাইড আছে, তার বটম আছে, কিন্তু তার উপরটা খোলা। তো যদি উপরটা আমাকে খোলা রাখতে হয়, মানে এই অবস্থায় যদি আমি বর্ডার দিয়ে দিই সব জায়গাতে, পুরো জিনিসটা এরকম একটা বক্সের মতো হবে। আচ্ছা, এইখানেই আমার মনে হয় যে এইটুকু জায়গাতে এসেই আমি এটাকে রান করতে পারি। রান করে দেখাতে পারি যে এই জিনিসটা কিরকমভাবে তৈরি হচ্ছে। তাতে কি হবে, কোড যখনই আমি চেঞ্জ করব, রাইট সাইডে এটা অটোমেটিক্যালি চেঞ্জ হবে। তো আপনারা ভিজুয়ালি এই ব্যাপারটাকে বুঝতে পারবেন। চলুন আমি ব্রাউজারটাকে নিয়ে আসি। এই যে রাইট সাইডে দেখতে পাচ্ছেন যে একটা রেক্ট্যাঙ্গুলার শেপের মতো একটা কন্টেনার তৈরি হয়েছে এখানে। এটা আমি এখানে রেন্ডার করতে পারছি। কিভাবে রেন্ডার করেছি? জাস্ট জাগটাকে app.jsx এর মধ্যে ইম্পোর্ট করে দিয়েছি। করে এই জাগটাকে এখানে রেন্ডার করছি। বাস এইটুকুই। জাগের মধ্যে কি আছে? বাইরের একটা ডিভ আছে, যেটাকে একটা বক্স কন্টেনারের মতো দেখতে লাগে। তাহলে
এটা যাতে উপর দিকটা খোলা থাকে এটা যদি করতে হয় তাহলে আমি করব বর্ডার T0, মানে উপরের দিকে আমি কোনো বর্ডার রাখতে চাই না। দেখুন উপরের বর্ডারটা খুলে গেল। এবার এটাকে আমি একটা রাউন্ডেড কর্নার দিতে পারি, ছোট একটা রাউন্ডেড SM, মানে একটু রাউন্ডেড কর্নার হবে। দেখতে পারলেন, এটাকে রাখছি রিলেটিভ, বলবো কেন একটু পরে। এবং একটা আমি অ্যাড করছি ওভারফ্লো হিডেন, কারণ আমি কোনো স্ক্রল বার এখানে চাই না। ঠিক আছে, ওকে। এবার আমি এক্সপ্লেন করি কেন আমি এটাকে রিলেটিভ করেছি। ওভারফ্লো হিডেন তো বললাম, তার কারণ হচ্ছে আমি কোনোভাবে চাই না যে এর মধ্যে কোনো স্ক্রল বার আসুক। তার কারণ এখানে আমি কন্টেনার বানিয়েছি, কন্টেনারের মধ্যে শুধুমাত্র এখন জল দেখতে চাই, আর কিছু না। এখানে রিলেটিভ করার অর্থ হচ্ছে যে আমি নিচের যে ডিপটা, এই ডিপটাকে অ্যাবসোলুট পজিশনিংয়ে রাখবো। অ্যাবসোলুট পজিশন মানে আপনারা বোঝেন, রিলেটিভ মানে হচ্ছে সবসময় প্যারেন্টের সাপেক্ষে আমার চাইল্ড কম্পোনেন্ট বা চাইল্ড যে ট্যাগ হোক বা চাইল্ড এলিমেন্ট হোক সেটার পজিশনিং। অ্যাবসোলুট মানে পেজের সাপেক্ষে, আপনার প্যারেন্টের সাপেক্ষে নয়। ঠিক আছে, তো আমি সেটাকে অ্যাবসোলুট পজিশন রাখবো এই জায়গাতে, কিন্তু বাইরের কন্টেনারটা একটা রিলেটিভ পজিশনে থাকতে পারছে। আর অ্যাবসোলুট পজিশন এই জন্য রাখছি কারণ এখানে শুধুমাত্র আমরা দুখানা এলিমেন্ট নিয়ে কথা বলছি। ঠিক আছে, এই জন্য। তাহলে এবারে এই ডিপটা, এটাকে আমরা কমপ্লিট করি। তো যথারীতি এখানেও আমি ক্লাস নেম নিয়ে আসি। ক্লাস নেমে এখানে নিয়ে আসি যে উইথ, যতটা উইথ, ফুল উইথ, ব্যাকগ্রাউন্ড বিজি ব্লু মেবি 600, একটা ওপাসিটি দিয়ে দিই, ওপাসিটি মেবি 70 দিতে পারি, যাতে একটু লাইট কালারের ব্লু কালারের জল হয়। অ্যাবসোলুট পজিশনিং, এবং এইখানে অ্যাবসোলুটের কাজটা ভালো করে আসবে যখন আমি দেবো বটম 0, তার মানে নিচের এখানে এই জিনিসটা লেগে থাকবে। ঠিক আছে, আর এখনো পর্যন্ত আপনারা যে এটাকে দেখতে পাচ্ছেন না, তার কারণ হচ্ছে আমি এখনো পর্যন্ত কোনো হাইটের মধ্যে দিইনি। হাইট দেওয়ার জন্য আমি দিয়ে দিই H-1/2, মানে 50% ভরে যাক। দেখুন, দেখতে পাচ্ছেন আমার জল অলরেডি আসা শুরু হয়ে গেছে। হাইট দিয়েছি আমি 50%। এর সাথে আর কিছু স্টাইল আমি এখানে অ্যাড করতে পারি, যেমন আমি দিতে পারি বটম রাউন্ডেড স্মল, যাতে এই জায়গাটা ভরে যায়, এই জায়গাটা প্রথমে ভরা ছিল না। আর সিমিলারলি রাউন্ডেড টি স্মল, এটাও দিতে পারি। তাহলে এই হলো আমার কন্টেইনার এবং তার মধ্যেকার জল। তো প্রথম যেটা চাওয়া হয়েছিল আমার কাছে, যে আমাকে একটা কন্টেনার বানিয়ে দাও এবং কন্টেনারের মধ্যে যাতে জল থাকে তার জন্য আমাকে কম্পোনেন্ট বানিয়ে দাও। সেই কম্পোনেন্ট আমি এখানে বানিয়ে দিয়েছি, এটা রেডি। তো আমার ফার্স্ট টাস্ক, আমার মেশিন কোডিং রাউন্ডের ফার্স্ট টাস্ক ডান। এবারে সেকেন্ড টাস্ক হচ্ছে আমাকে দুখানা বাটন বা দুখানা নব অ্যাড করতে হবে। যেই নব দুটো অ্যাড করলে, একটার মধ্যে ক্লিক করলে আমার এই যে জলের যে হাইট, সেই হাইট বাড়বে। আরেকটা নবে ক্লিক করলে সেই জলের হাইট কমবে। তো সেই কারণে প্রথমে আমি এই ফিল দ্য জাগ, জাগ তো একটা কম্পোনেন্ট হয়ে গেছে, এটাকে আমি কম্পোনেন্ট হিসেবে ইউজ করব। আমি আরেকটা কম্পোনেন্ট এখানে ক্রিয়েট করি নিউ ফাইল করে, যেটার নাম দিই filler.jsx। রিয়াক্ট কম্পোনেন্ট করে দিই ক্যাপিটাল, তাহলে ফিলার কম্পোনেন্ট আমার কাছে রেডি। এবার এই ফিলার কম্পোনেন্টে কি থাকবে, ফিলার কম্পোনেন্টে JSX এ আমি ভাবছি যে প্রথমে আমি জাগকে অ্যাড করব যাতে জাগ উপরে আসে। তারপরে একটা ডিভের মধ্যে দুখানা বাটনকে অ্যাড করব। তাহলে আমি এখানে প্রথমে ইম্পোর্ট দিই জাগকে, এবং জাগ যেহেতু এখানে ইম্পোর্ট হয়েছে, আমি এই ডিভের মধ্যে এখানে জাগকে অ্যাড করতে পারি। এবার যেহেতু আমি জাগকে এখানে অ্যাড করেছি, app.jsx এ জাগকে ডাইরেক্টলি অ্যাড করার কোনো মানে হয় না। এই জন্য আমি এখান থেকে এটাকে উড়িয়ে দিই। আপনারা এখন রাইট সাইডে এরর দেখতে পাবেন। এখানে আমি ইম্পোর্ট ফিলার, এবং আমি এবারে জাগের জায়গাতে ফিলারকে এখানে অ্যাড করব। অ্যাড করার সাথে সাথে আমার জাগ অলরেডি চলে আসবে। তার কারণ হচ্ছে ফিলারের মধ্যে হচ্ছে ফিলার, এটাকে স্পেলিং মিস্টেক, FILLER। ওকে, সব জায়গাতে আমি কারেক্ট করে নিয়েছি। এবারে এই জাগের নিচে আমি দুটো বাটন অ্যাড করব। তো একটা ডিভ রাখি যাতে বাটন দুটোকে আমি পাশাপাশি ভালো করে অ্যালাইন করতে পারি। সেই কারণেই প্রথম যে বাটন অ্যাড করছি সেটা হচ্ছে আমার আপ বাটন। তো এই বাটনের মধ্যে আমি কি করি, একটা আপ অ্যারো দিয়ে দিই। আমি আর কোনো লাইব্রেরি ইউজ না করে, যে বাটনের জন্য বা আইকনের জন্য কোনো লাইব্রেরি ইউজ না করে, আপনারা চাইলে করতে পারেন। আমি জাস্ট ইউনিকোড ক্যারেক্টার ইউজ করি, যে ইউনিকোড ক্যারেক্টার ইউজ করলে এই যে আপ অ্যারো এখানে চলে এসেছে, দেখুন। ঠিক আছে, এবারে সিমিলারলি আমি আরেকটা বাটন নিই এর নিচে, এবং এখানে আমি ডাউন অ্যারোর ইউনিকোড ইউজ করব। আপনারা জাস্ট গুগল করলেই পাবেন যে আপ অ্যারো ডাউন অ্যারোর ইউনিকোড কি কি, এই যে ইউনিকোড চলে এসেছে এখানে। ঠিক আছে, এবারে এই যে বাটন, এতে আমার কিছু স্টাইল অ্যাড করা লাগবে। তার কারণ হচ্ছে অ্যাটলিস্ট একটু একটু ভালো দেখাক। তো এই বাটনে কি স্টাইল অ্যাড করতে পারি, বাটনটাকে আমরা একটা রাউন্ডেড বাটন হিসেবে ভাবতে পারি, যাতে একটা আপ অ্যারো আছে এরকম টাইপের। তো সেই কারণে আমি কিছু স্টাইল অ্যাড করছি। আমি স্টাইলগুলোকে খুব বিশদে বলছি, তার কারণ হচ্ছে আপনাদের মধ্যে অনেকে হয়তো খুব বিগিনার হতে পারেন। তো সেই জন্য আপনি স্টাইলগুলোকে কিভাবে ভাববেন এটাকে জানানোর জন্য আমি জাস্ট স্টেপ বাই স্টেপ বলছি। যদি আপনি অলরেডি এক্সপেরিয়েন্সড হন, তাহলে এই ক্লাস নেমের জায়গা আপনার দেখার দরকার নেই, আপনি একটু ফাস্ট ফরওয়ার্ড করতে পারেন। ঠিক আছে, তো প্রথমে আমি দিই হচ্ছে এখানে 50 পিক্সেলের একটা উইথ,
আর কোনো জিনিসকে যদি আপনাকে সার্কুলার বানাতে হয়, বেস্ট ওয়ে অফ ডুইং ইট সিএসএস এ উইথ আর হাইট সেম রাখবেন, আর ওটার বর্ডার রেডিয়াসকে করে দেবেন হচ্ছে ফুল বা 50%, তাহলে ওই জিনিসটা কিন্তু পুরোপুরি সার্কুলার টাইপের হয়ে যাবে। দেখুন আমি সেটাই করছি। একটা উইথ দিয়েছি 50 পিক্সেলের, এবারে একটা হাইট আমরা দিয়ে দিই সেম 50 পিক্সেলের, আর এবারে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই এখানে গ্রিন দিই, কি একটা ডার্ক গ্রিন, এই যে চলে আসছে এখানে ডার্ক গ্রিন। কিন্তু এটাকে যদি আমার সার্কুলার করতে হয় আমি দেবো রাউন্ডেড ফুল, হয়ে গেল সার্কুলার। এটা দুপাশে হরাইজন্টাল ভাবে যদি আমাকে একটু গ্যাপ দিতে হয় আমি দেবো mx1 মানে মার্জিন লেফট দেখুন 0.25, আর মার্জিন রাইট দুটোই দেয়। তো এর পাশাপাশি কিছু একটা জায়গা রাখবে, মানে এর থেকে একটু জায়গা রাখবে, এইটুকুই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবারে এই গ্রিনের মধ্যে ব্ল্যাক কালার ঠিক পোষাচ্ছে না, তো সেই জন্য এখানে আমি ক্লাস নেম ইকুয়ালস টু টেক্সট হোয়াইট। ওকে, দেখতে ঠিক লাগছে। এবার এই জিনিসটাকে আমি এই স্প্যানেও ইউজ করব, কারণ এইটাকে আমি রেড কালার করতে চাই এবারে। ওকে, তো সেম স্টাইল আমি এইখান থেকে এই পর্যন্ত কপি করি, এই বাটনে অ্যাড করি, করে এই রেডটাকে গ্রিনটাকে শুধুমাত্র রেড করে দিই। ওকে, এবার এই যে দুটো এখানে এরকমভাবে ঠেকে আছে, যদি এটাকে একটু ফিক্স করতে চাই তাহলে এই যে প্যারেন্ট ডিভ সেখানে আমি কিছু ক্লাস অ্যাড করি। আমি করতে পারি my1, মানে উপর থেকে আর নিচ থেকে আমার 0.25 REM বা 4 পিক্সেলের একটা গ্যাপ, ঠিক আছে। তো এবার আমার এই দুটো বাটন এস্টাবলিশড। আমি এবার বাটনে যখনই ক্লিক করব কিছু হওয়া দরকার, আমি যখন এই বাটনে ক্লিক করব কিছু হওয়া দরকার। কি হওয়া দরকার? এই বাটনে যখন ক্লিক করব তখন এ বাড়া দরকার, যখন এই বাটনে ক্লিক করব এ কমা দরকার। এই কাজটা আমাকে করতে হবে। তো সেই জন্য বাটনে আমাদের কি করতে হবে, যদি আমাদের বাটনকে ক্লিক করলে কোনো কিছু করতে হয় আমাদের ডেফিনেটলি অন ক্লিকের যে হ্যান্ডলার সেই হ্যান্ডলারকে আমাদের ইউজ করতে হবে, রাইট? তো এই বাটনে এই ক্লাস নেমের পাশাপাশি আমি অ্যাড করি অন ক্লিক ফিল দ্য জাগ। ডান দিকে এরার আছে, কোনো প্রবলেম নেই, তার কারণ হচ্ছে আমার প্রোগ্রাম রান হয় অটো সেভে, তখন ফিল দ্য জাগ বলে কোনো ফাংশন আপাতত নেই, সেই কারণে এ বকাবকি করছে। তাই প্রথমে কি করব, এখানে এসে ফিল দ্য জাগ এই জিনিসটার একটা ফাংশন স্কেলেটন আমরা তৈরি করি, জাস্ট স্কেলেটন মানে কনস্ট ফিল দ্য জাগ একটা অ্যারো ফাংশন, এইটুকু করে রাখলাম, চলে আসলো ইউআই। আবার ফিল দ্য জাগের মতো আমি আরেকটা ফাংশন ক্রিয়েট করি, সেটার নাম দিই এমটি দ্য জাগ। ওকে, এইবারে অন ক্লিকে এইটাকে কপি করে নিই, নিচের যে রেড বাটন আছে সেখানেও আমি এই অন ক্লিককে এখানে অ্যাড করি। আমাদের কোডের মানে কোডিং করার প্রত্যেকের স্টাইল আলাদা, কারেক্ট, কিন্তু স্টাইল আপনারা এরকমভাবে রাখবেন যে আপনারা ধাপে ধাপে এগোবেন, মানে একটা মডিউল করলেন, একটা জিনিস করলেন, সেটুকু টেস্ট করলেন, তারপর নেক্সটটাতে যাবেন। সব কিছু একবারে যদি করে টেস্ট করতে যান তখন দেখবেন যে বাগ আসলে ধরতে পারবেন না যে কোন কোডটার জন্য ওটা ব্রেক করেছিল, ঠিক আছে। তাহলে এবারে আমি এখানে একটা ইভেন্ট হ্যান্ডলার লাগিয়েছি, এখানে একটা ইভেন্ট হ্যান্ডলার লাগিয়েছি। এই ইভেন্ট হ্যান্ডলারের জন্য ফিল দ্য জাগ, এই লাল কালারের জন্য এমটি দ্য জাগ, তার দুটো ফাংশন এখানে রাখা আছে। এইবারে মজার ব্যাপার, এতক্ষণ পর্যন্ত যা কিছু হয়েছে নর্মাল রিয়্যাক্টের ডাম্ব কম্পোনেন্ট যাকে বলে, মানে যে কম্পোনেন্ট শুধুমাত্র প্রেজেন্টেশনের জন্য লাগে, সেই কম্পোনেন্ট নিয়ে আমরা কথা বলেছি। এখনো পর্যন্ত ডেটা নিয়ে আমরা কিছু কথা বলিনি, এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশনটা ডাইনামিক না। অ্যাপ্লিকেশনটা ডাইনামিক না মানে আমি যখন হেতায় হোতায় ক্লিক করছি এ কোনো কাজ করছে না। তো সেই যদি আমাকে করতে হয়, তো সেইভাবে যদি আমাকে চালাতে হয়, তার মানে আমাকে এর মধ্যে ডেটা নিয়ে ভাবতে হবে। যখনই আমাকে ডেটা নিয়ে ভাবতে হবে একটা কম্পোনেন্টের মধ্যে, কি ডেটা এখানে? আমি যখন এখানে ক্লিক করব এর হাইট বাড়তে হবে। আমি যখন এখানে ক্লিক করব ওর হাইট কম হতে হবে। তার মানে আমার কাছে যে ডেটা, যেটা নিয়ে আমি ভাবছি সেটা হচ্ছে হাইট। ডেটা নিয়ে যখনই আমি ভাববো একটা কম্পোনেন্টের মধ্যে আমি স্টেট নিয়ে ভাববো। আবার বলি, ডেটা নিয়ে যখন আমি ভাববো একটা কম্পোনেন্টের মধ্যে আমি স্টেট নিয়ে ভাববো। স্টেট একটা কম্পোনেন্টের প্রাইভেট ডেটা, ঠিক আছে? যখনই একটা কম্পোনেন্টের মধ্যে ডেটা ব্যাপারটা আসবে যে আমাকে কিছু দেখাতে হবে, কিছু করতে হবে, আমাকে JSX এর মধ্যে কোনো ডাইনামিক ভ্যালু দেখাতে হবে, আমি তখনই কি নিয়ে ভাববো? স্টেট নিয়ে ভাববো। প্রথম রুল, রিঅ্যাক্টের প্রথম রুল। তার মানে আমার এইখানে একটা স্টেট বলে কিছু দরকার, যেটা আমার হাইটটাকে মেইনটেইন করবে যখন আমি এখানে ক্লিক করব বা যখন আমি এখানে ক্লিক করব। ঠিক আছে? তো এই স্টেটটা আমরা প্রথমে তৈরি করি। তারপরে আমরা দেখব এই স্টেটটাকে আমরা কিভাবে কাজে লাগিয়ে এই জলের লেভেলকে উপর নিচে করতে পারবো। আপনাদের মধ্যে যারা ফেসবুকে আছেন তাদের জন্য বলে রাখি যে ফেসবুকে আমাদের তাপস্ক্রিপ্টের একটা পেজ আছে, এবং মূলত এই পেজটা তাপস্ক্রিপ্ট বাংলার পক্ষ থেকে চালানো হয়। এখানে আমি যথারীতি কিছু আপডেট দিতে থাকি, এবং কোনো ভিডিও আসলে তার কথা বলতে থাকি, বা কোনো সময় হয়তো ইংলিশ চ্যানেলে ভিডিও তাকে নিয়েও কথা বলতে, যেগুলো আপনাদের কাজে লাগবে। এবং ভবিষ্যতে আমার প্ল্যান আছে যে কিছু লাইভ এই পেজ থেকে করার।
তো আপনারা যদি ফেসবুকে থাকেন এই পেজটাকে লাইক করতে পারেন, ফলো করতে পারেন। তাতে আপনারা এই নোটিফিকেশন পাবেন যখন আমি এই পেজের উপরে কোনো কথা বলবো বা কিছু আপনাদের জানাবো। আমরা যেহেতু স্টেট নিয়ে এবার কথা বলছি যে আমাদের একটা স্টেট এখানে লাগবে, তো ডেফিনেটলি রিঅ্যাক্টের একটা হুক আছে যার মাধ্যমে আমরা রিঅ্যাক্টের স্টেট ক্রিয়েট করতে পারি। সেই হুকটার নাম হলো ইউজ স্টেট। ওকে, যদি আপনি প্রথমবার এটার নাম শুনে থাকেন ইউজ স্টেট, তাহলে ধরে রাখুন এটা এমন একটা ফাংশন, জাভাস্ক্রিপ্টের ফাংশনের মতো এমন একটা ফাংশন যেটা সবসময় আপনাকে এই পার্টিকুলার কম্পোনেন্টের কোনো একটা ভ্যালুর কারেন্ট ভ্যালু দিতে সাহায্য করে। বাস এইটুকু, এইভাবে ভাববেন। যদি একটা নাম বলে কোনো একটা ভ্যালু আপনি এই পার্টিকুলার কম্পোনেন্টের মধ্যে ডিল করছেন, তাহলে ওই নামের যে কারেন্ট ভ্যালু সেটা সবসময় এই ইউজ স্টেট আপনাকে সাপ্লাই করবে। কিভাবে সাপ্লাই করে? এই ইউজ স্টেট হুকটা দিয়ে আপনি স্টেটকে ইনিশিয়ালাইজ করতে পারেন, মানে একটা স্টেটকে ক্রিয়েট করতে পারেন এবং সাথে সাথে ইনিশিয়ালাইজ করতে পারেন মানে যে কোনো একটা ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করতে পারেন। ধরুন আমি যদি এখানে 0 দিই আর এখানে যদি লিখি এরকম করে ইকুয়াল সাইন দিয়ে কনস্ট ফিলিং পার্সেন্টেজ, তার মানে এই যে ফিলিং পার্সেন্টেজ এইটা একটা ভেরিয়েবল হিসেবে ক্রিয়েট হবে এবং এই ফিলিংস পার্সেন্টেজের ইনিশিয়াল ভ্যালু দাঁড়াবে হচ্ছে 0। এর সাথে ইউজ স্টেটের আরেকটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস যে এ আমাদের একটা আপডেটার ফাংশন দেয়। আপডেটার ফাংশন মানে ধরুন এই ফাংশনটার নাম সেট ফিলিং পার্সেন্টেজ। তার মানে এই আপডেটার ফাংশনটা দিয়ে আপনি এই ফিলিং পার্সেন্টেজ এই পার্টিকুলার ভেরিয়েবলের ভ্যালুকে আপডেট করতে পারবেন। এবার আপনি কেন আপডেট করবেন? দেখুন, আপনি যখন স্টেটকে ইউজ করছেন তার মানে আপনি ডেটাকে হ্যান্ডেল করছেন একটা কম্পোনেন্টে। সেই ডেটা তো পরিবর্তন হবে, সেই ডেটা চেঞ্জ হবে। যখনই সেই ডেটাকে আপনার চেঞ্জ করতে হবে বা আপডেট করতে হবে তখন আপনি এই সেট ফিলিং পার্সেন্টেজ এই পার্টিকুলার মেথডটা দিয়ে আপডেট করবেন। কেন আপনি এই পার্টিকুলার মেথডটা দিয়ে আপডেট করবেন? কেন আপনি একে ডাইরেক্টলি আপডেট করবেন না? তার কারণ আপনি যখন একে এই মেথডটা দিয়ে আপডেট করবেন তখন ইউজ স্টেট একটা ট্র্যাক রাখতে পারবে যে এ যে ভেরিয়েবল স্টেট ভেরিয়েবল আছে সে কোথা থেকে কিভাবে চেঞ্জ হয়েছে, তার আগের ভ্যালু কি ছিল, এখনকার ভ্যালু কি আছে। এটা হচ্ছে 1 নাম্বার রিজন যে আপনি কখনোই এটাকে ডাইরেক্টলি চেঞ্জ করবেন না, আপনি সেটাকে আপডেটার ফাংশন দিয়েই চেঞ্জ করবেন। কেন আমার আগের ভ্যালু দরকার? এই পার্টিকুলার অ্যাপ্লিকেশনে আমার দরকার, আমি দেখব সেটা। সেকেন্ড যে রিজন সেটা হচ্ছে যে যখন আমরা প্রোগ্রামিং নিয়ে কথা বলি এবং এই নিয়ে আমি আলাদা করে ভিডিও দিয়েছি ইমিউটেবিলিটি, যেটা নিয়ে আমি বারবার কথা বলি, আমার খুব প্রিয় বিষয়, যে আপনি কখনোই ডেটাকে ডাইরেক্টলি চেঞ্জ করবেন না। ডেটাকে যখনই আপনি ডাইরেক্টলি চেঞ্জ করবেন তখন কিন্তু ডেটা তার সমস্ত হিস্ট্রি হারিয়ে ফেলে। তো সেই সময় ডেটাকে কে চেঞ্জ করেছে কোন টাইমে, অতীতে, কেন চেঞ্জ করেছে, কিভাবে চেঞ্জ করেছে, এই যে ডিটেলস এটা যদি আপনার দরকার পড়ে সেটা ডিবাগিং এর টাইমে হোক বা প্রোগ্রামিং অনুযায়ী হোক, সেটা কিন্তু আপনি আর পাবেন না। যদি সেটাকে পেতে হয় তাহলে আপনাকে সবসময় যে চেঞ্জ, ডেটার যে চেঞ্জ আনতে হয় সেটাকে ইমিউটেবল ওয়েতে আনতে হয়। আমি হয়তো এই পুরো প্রোগ্রামিংটা 5 মিনিটে করে আপনাদের গুছিয়ে দেখিয়ে দিতে পারতাম যে এটা এইভাবে কোড করে, এটাকে এখানে লাগে, এখানে ইউজ ইফেক্ট লাগে, ব্যাস হয়ে গেল। আমি এতটা সময় এই জন্যই দিচ্ছি যে আমি প্রমিস করেছি আপনাদের যে প্রজেক্ট করে দেখানোর সাথে সাথে আপনাদের ফান্ডামেন্টালস ক্রিয়েট করব। এই মুহূর্তে আমি আপনাদের ইউজ স্টেটের ফান্ডামেন্টালস ক্রিয়েট করলাম। যে ইউজ স্টেট এমন একটা হুক যেটা সবসময় আমাদের যেকোনো একটা স্টেটের বা একটা ভেরিয়েবলের ধরুন কারেন্ট ভ্যালুকে পেতে সাহায্য করে এবং ভেরিয়েবলের ভ্যালুকে যদি আপনাকে আপডেট করতে হয় তাহলে একটা সেটার ফাংশন বা আপডেটের ফাংশন দেয়। আপনি সেই ফাংশনকে কল করে এই ভেরিয়েবলের যে ভ্যালু তাকে আপডেট করবেন। যখনই আপনি আপডেট করবেন ইউজ স্টেট ওটাকে ট্র্যাক করবে এবং এই ভেরিয়েবলকে যেখানে যেখানে অ্যাক্সেস করবেন সেখানে সেখানে তার আপডেটেড ভ্যালুই পাবেন। মানে আপনি ফাংশন দিয়ে যদি আপডেট করেন ভ্যালু, তার আপডেট ভ্যালুটা অটোমেটিক্যালি এখানে অ্যাসাইন হয়ে যাবে। সেই কাজটা ইউজ স্টেট করে, আপনাকে করতে হবে না। আপনি কখনোই ডাইরেক্টলি এই ভেরিয়েবলকে ইউজ করে আপনি আপডেট করবেন না। তাহলে কি হবে, ইউজ স্টেট হারিয়ে ফেলবে যে ওর হিস্ট্রি, যে কিভাবে এই ভ্যালুটা আপডেট হয়েছিল, ওর প্রিভিয়াস ভ্যালু কি ছিল। আশা করি ইউজ স্টেট আপনাদের কাছে জল ভাত, আপনি পুরোপুরি বুঝতে পেরেছেন। এইবারে এই ফিলিং পার্সেন্টেজ যে আমার কাছে আছে, এই ফিলিং পার্সেন্টেজকে আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করেছি। গ্রেট। তার মানে এই ফিলিং পার্সেন্টেজকে আমাকে বাড়াতে হবে যখন আমি এইখানে ক্লিক করব। ফিলিং পার্সেন্টেজকে আমাকে কমাতে হবে যখন আমি এখানে ক্লিক করব। তার জন্য তো আমি দুখানা মেথড অলরেডি লিখেছি। বোঝা যাচ্ছে? যখন আপনি অ্যাপ্লিকেশন প্রজেক্ট বানাচ্ছেন কিভাবে আপনি ধাপে ধাপে এগোচ্ছেন। আপনি যদি গতকাল এই কাজটুকু করে রাখতেন ফাংশন, আজকে কেউ এসে যদি তাকে এই স্টেটটা লিখে এই দুটো ফাংশনের ডেফিনেশন লিখতে হতো, সে ইজিলি করতে পারতো। কারণ গতকাল আপনি তো স্ট্রাকচারটা তৈরি করে রেখেছেন। এইভাবে আমরা টিমে কাজ করি। এইভাবে আমাদের ইস্যু ক্রিয়েট করা হয়, বাগ ক্রিয়েট করা হয়, এনহ্যান্সমেন্ট ক্রিয়েট করা হয়। এক করে আমি যে জিনিসটা করছি অন্য কেউ সেখান থেকে যাতে শুরু করতে পারে। ঠিক আছে? আপনাকে অ্যাপ্লিকেশন এভাবে মডিউল বাই মডিউল, পার্ট বাই পার্ট ভাবতে হবে যখন আপনি অ্যাপ্লিকেশনকে ডেভেলপ করছেন। অলরাইট। তাহলে আমি এবার প্রথমে ফিল আপ করব ফিল দ্য জাগ, এই পার্টিকুলার জিনিসটাকে। ফিল দ্য জাগ যখন আমি করছি তখন আমার দুখানা জিনিস দরকার।
একটা হচ্ছে এই ফিলিং পার্সেন্টেজ, এটা তো চেঞ্জ হবে এর ভ্যালু, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে, আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই ফিলিং পার্সেন্টেজের ভ্যালু যখন 100 এর উপরে চলে যাবে, মানে 100% যখন উপরে চলে যাবে, তখন কিন্তু আমাকে তার ভ্যালুটা ব্যাক করে 100%ই সেট করতে হবে। কারণ ওটা আমার আরেকটা রিকোয়ারমেন্ট ছিল যে এই বাটনকে ডিসেবল করা যাবে না। বাটন আমি ক্লিক করে গেলেও আমাকে 100%ই সেট করতে হবে। তাহলে আমি কি করে এই ফিলিং পার্সেন্টেজের ভ্যালুকে ইনক্রিজ করব? আর কি মাত্রা দিয়েই বা ইনক্রিজ করব? তো চলুন আমি কোডটা করি। আপনারা বুঝুন যে আমি কিভাবে কোডটা করছি। প্রথম জিনিস হচ্ছে, ফিলিং পার্সেন্টেজ ভ্যালু চেঞ্জ করতে গেলে আমাকে সেট ফিলিং পার্সেন্টেজকে ইউজ করতে হবে। গ্রেট! আমি এইমাত্র শিখেছি। তাহলে সেট ফিলিং পার্সেন্টেজকে আমি ইউজ করব। সেট ফিলিং পার্সেন্টেজে আমি ডাইরেক্টলি কোনো ভ্যালুকে আমি র্যান্ডামলি এখানে দিতে পারি। আমি এরকম দিতে পারি 435। তার মানে এই ফিল দ্য জাগ যখনই কল হবে, মানে আমি যখনই এখানে ক্লিক করব, সেই মুহূর্তে ফিলিং পার্সেন্টেজের ভ্যালু হয়ে গেল 435। ওকে? এটা আমরা বুঝেছি। কিন্তু আমি এইভাবে এটা করতে চাই না। আমি কিভাবে করতে চাই? আমি দেখব যে অলরেডি ফিলিং পার্সেন্টেজে ভ্যালু কি আছে। যত ভ্যালু আছে তার উপরে আমি 40% করে বাড়াবো। 40% করে ইনক্রিজ করব। আপনি 20% করতে পারেন, 10% করতে পারেন, আপনার ইচ্ছা। আমি 40% করছি। ঠিক আছে? কিন্তু মজার ব্যাপার, এখানে স্টেটটা শুরু হয়েছে 0 থেকে। 0 র উপরে যদি আমি 40% করি, সেটা সবসময় 0। 0 র উপরে যদি আমি 60% করি, সেটাও সবসময় 0। তাহলে আমি এখানে লজিক লিখতে পারি যে যদি আমার কারেন্ট স্টেট ভ্যালু 0 থাকে, তাহলে আমি স্টেট ভ্যালুকে ধরে নেব 1 হিসাবে। আর যদি 1 থেকে শুরু হয়, তাহলে তার উপরে আমি 40% করে ইনক্রিমেন্ট করতে পারবো। কোডটা লিখি তাহলে বুঝতে পারবেন। কিন্তু এই ফিলিং পার্সেন্টেজের ভ্যালু চেঞ্জ করার আগে যে আমি বলছি 40% করে এগোবো, 40% করে ইনক্রিজ করবো, এই 40% কার উপরে ইনক্রিজ করবো? প্রিভিয়াস যে ভ্যালু আছে তার উপরে 40% ইনক্রিজ করবো। তাহলে 40% ইনক্রিজ হওয়ার পরে যে ভ্যালু পাবো, সেই ভ্যালুটা আমি সেট করতে পারবো। তাহলে প্রিভিয়াস ভ্যালু যদি আপনাকে পেতে হয়, এইখানে আমি বলছিলাম ইউজ স্টেটের মজা, আপনি ডাইরেক্টলি কখনোই একে মডিফাই করবেন না। আমি এইখান থেকে পাবো। এখানে আমার একটা কল ব্যাক ফাংশন সবসময় আমি পাই, যেটা সেট ফিলিং পার্সেন্টেজের মধ্যে, যেখানে আমি প্রিভিয়াস ভ্যালু পেতে পারি। এবার এই প্রিভিয়াস ভ্যালু যখনই আমি পাবো, এই প্রিভিয়াস ভ্যালু পেয়ে আমি প্রিভিয়াস ভ্যালু দিয়ে যা কিছু তাই করতে পারি। মানে আমি দেখতে পারি যদি প্রিভিয়াসলি এর ভ্যালু থাকে 0, আমি এখান থেকে রিটার্ন করতে চাই 1। ওকে? যদিও আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করেছি, যদি ফার্স্ট টাইম আমি পাই, তাহলে আমি 1 রিটার্ন করে দেবো। কারণ হচ্ছে আমি একটু হলেও এখানে 1% জল দেখাতে চাই, পুরো খালি না, এখানে ক্লিক হওয়ার পরে। শুরুতে এটা পুরো খালি দেখাবে, এই জন্য আমি 0 দিয়ে করেছি। কিন্তু যখনই এখানে ক্লিক হবে, তখনই এই ফাংশনটা কল হবে। যখনই এই ফাংশনটা কল হবে, আচ্ছা শুরুতে তো আমি 0 পেয়েছিলাম, ও 1 রিটার্ন করে দেবে। 1 যেই রিটার্ন করবে এই যে কল ব্যাক থেকে, তখনই এই ফিলিং পার্সেন্টেজের ভ্যালু হয়ে যাবে 1। এই ভ্যালু যদি আমি কোনোভাবে এই পার্টিকুলার জলকে পাস করাতে পারি, যে আমি যদি একে বলতে পারি ভাই এটা ক্লিক করার পরে তোর পার্সেন্টেজ 1% হয়েছে, তখন কিন্তু এইখানে ছোট্ট করে এই জায়গাতে 1% দেখাবে। বোঝা যাচ্ছে? আমি যদি আরেকবার ক্লিক করি, তার লজিক আমাকে এবার লিখতে হবে যে আমি কতটা করে বাড়াবো। তা আমি কতটা করে বাড়াতে চাইছি, কতটা করে চেঞ্জ করতে চাইছি। কনস্ট চেঞ্জ ইকুয়ালস টু আগের যে ভ্যালু প্লাস আগের ভ্যালু ইনটু 0.4। আমি 40% করে বাড়াচ্ছি। আপনি এখানে চাইলে 20% করে বাড়াতে পারেন, আপনার ইচ্ছা। হলো? এই যে চেঞ্জ, এই চেঞ্জকে যদি আমি এখান থেকে রিটার্ন করি, তাহলে ধরুন প্রথমবার একদম 0%। আমি ক্লিক করলাম, প্রিভিয়াস ভ্যালু 0, 1 রিটার্ন হয়ে গেল। তার মানে 1%। আমি আরেকবার ক্লিক করলাম, চেঞ্জ ভ্যালু কি হবে? 1 প্লাস 1 ইনটু 0.4, মানে 1 প্লাস 0.4, মানে 1.4। সেই 1.4 এখান থেকে রিটার্ন হবে এবং এই যে ফিলিং পার্সেন্টেজ এর ভ্যালু হয়ে যাবে তারপরে 1.4। আমি যদি আরেকবার ক্লিক করি, তাহলে 1.4 প্লাস 1.4 এর 40%, সেটা হয়ে যাবে তখন কারেন্ট ভ্যালু। তো এইভাবে কারেন্ট ভ্যালু বাড়তে থাকবে। এইবারে যদি এই ফিলিং পার্সেন্টেজ যখন আমি পেলাম, আমার এখন শুধুমাত্র মনের মধ্যে এটাই ঘুরছে, রে ভাই এই ফিলিং পার্সেন্টেজকে যদি আমি কোনোভাবে এই জাগের মধ্যে পাস করাতে পারি, তাহলে এইটাকে আমি ওয়াটারের হাইট হিসাবে ইউজ করতে পারবো ভেরি ইজিলি। ঘুরছে কিনা মনের মধ্যে? এক্স্যাক্টলি। যদি আমাকে কোনোভাবে এখানে পাস করতে পারি, তাহলে আমি সেইটাকে হাইট হিসাবে ইউজ করলেই আমার কেল্লা ফতে। মানে আমাকে হাইট কোনো সময় হার্ড কোড করতে হবে না। আমি যখনই ক্লিক করব সেই হাইটটা এখানে রিফ্লেক্ট হবে। গ্রেট! এইভাবে ভাবতে হয় প্রোগ্রামিং। কিন্তু আমি কিভাবে পাস করব? কেন পাস করব? এইখানে আমার আরেকটা কনসেপ্ট আছে যেটার নাম হচ্ছে প্রপস। স্টেট শেখার পরে আমি শিখছি আরেকটা কনসেপ্ট যেটার নাম প্রপস। প্রপস হচ্ছে যার মাধ্যমে দুটো কম্পোনেন্ট একে অপরের সাথে কথা বলে। যার মাধ্যমে আপনি কোনো ইনফরমেশন একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টে দেবেন। আমি এখানে চাইছি ফিলার থেকে ফিলিং পার্সেন্টেজ এই পার্টিকুলার ইনফরমেশনটা পাস করতে জাগকে।
তার মানে আমি এখানে প্রপস বলে একটা জিনিস ইউজ করব। প্রপস হচ্ছে জাস্ট একটা অ্যাট্রিবিউটের মতো। আমি এখানে একটা প্রপস লিখছি ফিল বাই, যে কোনো নাম আপনি নিতে পারেন, এবং এখানে আপনি এই যে ফিলিং পার্সেন্টেজ এটাকে পাস করবেন। তো এই ফিলিং পার্সেন্টেজকে আমি নিলাম এখানে, এখানে এই আমি পাস করে দিলাম। যখনই কোনো জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলের ভ্যালু জেএসএক্স এর মধ্যে এই এইচটিএমএল এর মতো দেখতে সিনট্যাক্সের মধ্যে পাস করতে হয়, তখন এই দুটো কার্লি ব্রেসেস দুপাশে দিতে হয়, যেটাকে বলা হয় এক্সপ্রেশন। এটা একটা এক্সপ্রেশন, এভালুয়েটেড এক্সপ্রেশন, মানে এই ফিলিং পার্সেন্টেজের ভেরিয়েবলে যে ভ্যালুটা এই মুহূর্তে আছে সেই ভ্যালুটাই ফিল বাইকে পাস করে দেবে। গ্রেট, ফিল বাইকে পাস করা হয়ে গেছে, কিন্তু ফিল বাইয়ে গিয়ে এটা নিয়ে কাজ করা শুরু হয়নি। তাহলে এবারে আমি ফিল বাইয়ে চলে যাই, গিয়ে আমি এখানে অ্যাকসেপ্ট করব এই পার্টিকুলার প্রপসটা এইভাবে ফিল বাই। এইবারে মজা হচ্ছে এখানে আমি এই হাইটটাকে হার্ড কোড দিয়েছি। এই হাইটটাকে তো হার্ড কোড দেওয়া যাবে না, তার কারণ হচ্ছে এই হাইটটাকে আমাকে কন্ডিশনাল করতে হবে। টেলউইন্ডের একটা ব্যাপার আছে, টেলউইন্ডে কন্ডিশনাল স্টাইলিং যদি আমি না কোনো টুল ইউজ করি, অন্যান্য কোনো টুল ইউজ করি, সেটা সিএন ইউটিলিটি টুল হোক বা অন্যান্য ইউটিলিটি টুল হোক, আমি যদি ইউজ না করি, কন্ডিশনাল স্টাইলিং ঠিকমতো কাজ করে না। ঠিক আছে, মানে র টেলউইন সিএসএস এ, কারণ ওখানে অনেক রকম স্টাইল কনফ্লিক্ট দেখা দেয় এবং টেলউইন সিএসএস বাই ডিফল্ট বুঝতে পারে না যে কোন স্টাইলটাকে সে অ্যাকচুয়ালি বেশি দায়িত্ব দেবে, কোন স্টাইলটাকে কম দায়িত্ব দেবে, এরকম ব্যাপার। ঠিক আছে, তো সেই জন্য আপনি যখনই কন্ডিশনাল জিনিস লাগাবেন, এটা তো আমাদের ওয়াটার, ব্লু কালারের ওয়াটার, আপনি স্টাইলটাকে ইউজ করবেন। যদিও আপনি টেলউইন সিএসএস ইউজ করছেন, তাহলেও তার সাথে আপনি স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করবেন, বিশেষ করে ব্যাকগ্রাউন্ড কালার, এই সমস্ত জিনিসগুলোর সাথে তো বটেই। হাইট, তাহলে আমি এখানে স্টাইল, এটা পুরো রিয়াক্ট ওয়েতে আমি হাইট ওখানে মুছে দিয়েছি বলে আমার জল কিন্তু চলে গেছে অলরেডি। এখানে আমি হাইট দেব, এবং এখানে আমি কি ইউজ করব, আমি ইউজ করব ডলার, এই যে ফিল বাই, এই ফিল বাইকে আমি এখানে ইউজ করব। হাইট, এটা হবে হাইট, HEIGHT। এই বাড়ছে জল আপনার, একটা ইউজ কেস তো সলভ হয়ে গেল, জল আপনার বাড়ছে। তার মানে আমি স্টেট আর প্রপস শুধুমাত্র এই দুটো জিনিস আপাতত ইউজ করে এই প্রোগ্রামটাকে কিছুটা দাঁড় করাতে পেরেছি। এবার কমানো আমি করব, কিন্তু কমানোর আগে আরেকটা জিনিস যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমাকে দেখাতে হবে যে কত পার্সেন্টেজ জল এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি আপাতত জানি না পার্সেন্টেজ, মানে এই যে ফিল বাই, যেটা হচ্ছে ফিল ফিল ফিল্টার থেকে, ও এটা ফাইলের নাম আমি ফিল্টার করে দিয়েছি, আচ্ছা পরে রিনেম করে আমি এটাকে ফিলার করে দেবো, নো প্রবলেম। তো এই যে ফিলার থেকে যে পার্সেন্টেজটা, যে ফিল্টার পার্সেন্টেজটা আমি পাঠাচ্ছি এখানে, যে জাগের মধ্যে পাঠাচ্ছি ফিল বাই, যেখানে আমি অ্যাসাইন করছি, সেই পার্সেন্টেজ ভ্যালুটাই আমাকে এখানে দেখাতে হবে এই জলের মধ্যে। খুব ইজি ব্যাপার, আমি জানি এটা আপনি বুঝে গেছেন। তো এখানে আমি ইজিলি একটা স্প্যান অ্যাড করতে পারি যাতে আমি ওই জিনিসটাকে ভালো মতো স্টাইল দিতে পারি, এবং এখানে আমি করতে পারি ম্যাথ ডট রাউন্ড ফিল বাই, দেখুন 79 দেখা যাচ্ছে কিনা, ব্ল্যাক কালার দেখা যাচ্ছে, এখন চেঞ্জ করব, এখানে দিয়ে দিই পার্সেন্টেজ, তার মানে এখন 79% জল ওর মধ্যে আছে। এবার স্প্যানে আমি কিছু ক্লাস অ্যাড করি, যার মাধ্যমে এই জিনিসটাকে আরো ভালো করে দেখতে পারবো, আমাদের রিকোয়ারমেন্ট যাতে আমাদের সাকসেসফুল হয়। তাহলে ক্লাস নেম ইকুয়ালস টু টেক্সট হোয়াইট, হলো হোয়াইট কালার, টেক্সট একটু বড় করে দিই, এক্সেল একটু বড় হলো। এইবারে আরেকটা রিকোয়ারমেন্ট ছিল না, যে এই যে 79%, এইটাও মনে হবে একটুখানি মানে জলের মধ্যে ডুবে আছে, একটু বাড়বে কমবে এরকম ব্যাপার। টেলউইন সিএসএস এ কতগুলো ডিফল্ট অ্যানিমেশন ক্লাস আছে, যার মধ্যে একটা অ্যানিমেশন ক্লাস হচ্ছে অ্যানিমেট হাইফেন পালস। তো আমি এটাকে অ্যাড করলাম। এবার দেখুন এই যে বাড়া কমা শুরু হয়ে গেছে অলরেডি, একটু লক্ষ্য করুন এখানে একবার ডার্ক হচ্ছে একবার লাইট হচ্ছে, মনে হচ্ছে জলের মধ্যে ডুবে রয়েছে। ঠিক আছে, কিছু কিছু ছোট ছোট লাইনের কোড, কিন্তু কতটা ইম্পর্ট্যান্ট কোড, আমরা সেটাকে অ্যাচিভ করেছি। এইবারে যদি আমি এটাকে বাড়াতে শুরু করি, টাং টাং টাং, মানে কোথায় চলে গেছে ঠিক নেই, এখন 100%ও দেখাচ্ছে না। তাহলে আমাকে এটা ফিক্স করতে হবে। তার পাশাপাশি আমার কাছে আরেকটা রিকোয়ারমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে যে 100% যখন হবে তার বেশি যেন আর না বাড়ে। এখানে অ্যাকচুয়ালি বাড়ছে, এটা এর বাইরে চলে গেছে, এই কারণেই এই 100%টা আমরা এখানে দেখতে পাচ্ছি না। আমি যদি কনসোল ডট লগ দিয়ে এখানে এই ফিল বাইকে প্রিন্ট করাই, আমি দেখবো এখন 130 140 এইসব চলে গেছে। আমি যদি এখানে ক্লিক করি সেটা আরও বেশি 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 বেড়ে গেছে। তাহলে এই জিনিসটাকে আমার ফিক্স করা দরকার নয় কি? তো চলুন এটাকে আমি ফিক্স করি। সেটার জন্য ইজি ফিক্স, আমি ফিলার ডট জেএসএক্স এ চলে যাই, গিয়ে আমার যে মেথড আমি লিখেছি এখানে এই চেঞ্জ, এখানে আমি একটা কন্ডিশন লিখতে পারি যে ইফ চেঞ্জ ইজ গ্রেটার দ্যান 100, সেক্ষেত্রে আমি রিটার্ন করব কি 100ই, মানে আমি 100-এ একে ফিক্স করে রাখবো। ঠিক আছে, এটা হচ্ছে আমি এখানে লিখেছি। এবার রিফ্রেশ করি, চালানো শুরু করি, হলো 100, এর উপরে আর কিন্তু যাচ্ছে না, আমি এটাকে গার্ড করে ফেলেছি। কি, তাহলে ফিলিং দ্য ওয়াটার ইজ ডান। এবার আমি কি করব, রিভার্স, যে আমি করব শুধুমাত্র ওয়াটারকে ডিক্রিজ করা। তো এবার সেটা করা যাক। এবারে যদি জাগকে এমটি করতে হয় তাহলে আমাকে লিখতে হবে কোড এখানে,
এবং আমি মনে হচ্ছে যে আপনি অলরেডি বুঝতে পেরেছেন যে জাককে এমটি করার জন্য কি দরকার। যে আমাকে সেম জিনিসই করতে হবে, অফকোর্স ফিলিং পার্সেন্টেজকে চেঞ্জ করতে হবে, কিন্তু এখানে যেরকম আমি 40% করে বাড়িয়েছিলাম, এবার আমি 40% করে কমিয়ে দিই না, বা 20% করে কমিয়ে দিই, যেরকম আমার খুশি। তাহলে এখানে এসে আমি আবার এই ফাংশনটা লিখবো, সেট ফিলিং পার্সেন্টেজ। এ আমাকে প্রিভিয়াস ভ্যালু অলরেডি দেয়, যেটা কারেন্ট ভ্যালুকে সেট করার ঠিক আগের মুহূর্তের ভ্যালু। এবং এর মধ্যে আমি লিখতে পারি যে রিটার্ন প্রিভিয়াস মাইনাস প্রিভিয়াস ইন্টু 0.2, মানে এবার শুধুমাত্র 2 ঘর করে আমি কমাবো। যেই আমি বললাম, তার মানে এখন যদি আমি এখানে ক্লিক করি, ফিলিং পার্সেন্টেজের ভ্যালু 100 যা ছিল তার থেকে 20% কম হয়ে যাবে, হয়ে গেল 80। আবার যদি করি 80 থেকে 20% কম হয়ে যাবে, হলো 64। আবার যদি করি 51, আবার যদি করি 41, কমছে 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 যাচ্ছে 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 যাচ্ছে। কিন্তু এখানে একটা প্রবলেম আবার, যে আমি যদি ক্লিক করতে থাকি করতে থাকি করতে থাকি, এই 0.00 0.00 0.001 0.002 এইভাবে যেতে থাকবে। কিন্তু আমি চাইবো যে এটা 0%-এর নিচে যাতে কখনোই না যায়। সেই জন্য আমি এখানে করতে পারি ইফ, আগেরটার মতোই, প্রিভিয়াস ভ্যালু যদি লেস দ্যান 1 হয়, তাহলে এক্ষেত্রে আমি রিটার্ন করি 0। একের নিচে কমলেই, যদি 0.5ও হয়ে যায়, আমি সবসময় 0তে সেট করবো যাতে 0 নিচে না যায়। 0 আসলে তো 0% দেখা যাচ্ছে না এখানে, তার কারণ হচ্ছে এটা একদমই ছোট, সেই কারণে। কিন্তু যদি আপনি প্রিন্ট করেন, আপনি পরিষ্কার বুঝতে পারেন। তাহলে এবার আমি বাড়ছি বাড়ছি বাড়ছি, এবার আমি কমছি কমছি কমছি। গুড না? আমার যে লাস্ট যে রিকোয়ারমেন্ট বাকি এখানে, কি রিকোয়ারমেন্ট বাকি? লাস্ট রিকোয়ারমেন্ট এটাই বাকি যে যখন আমি এটাকে বাড়াচ্ছি, এই ইনক্রিজ করছি, এই জলকে আমার একটু নাচাতে হবে, জলকে একটু অ্যানিমেট করতে হবে এরকম এরকম। এবং অ্যানিমেটটা এরকম করে করতে হবে যে অ্যানিমেটটা আমি করব 3 সেকেন্ডের জন্য, তারপরে জল আবার স্থির হয়ে যাবে, যতক্ষণ না পর্যন্ত আমি আবার আপ কিংবা ডাউন এই দুটো বাটনে ক্লিক করি। তাহলে আমরা এটাকে এবার অ্যাচিভ করব। এখনো পর্যন্ত যেটুকু আমরা এগিয়েছি এই প্রজেক্টে, আপনাদের কি মনে হচ্ছে? মানে এই প্রজেক্টটা শিখে আপনাদের কি মনে হচ্ছে এখনো পর্যন্ত? আপনাদের এক্সাইটিং লাগছে যে সিম্পল স্টেট, সিম্পল প্রপস, এই সমস্ত জিনিস দিয়ে আমরা একটু প্রজেক্ট করতে পারি, যেগুলো একটু ভালো মাত্রার প্রজেক্ট, শুধুমাত্র কাউন্ট দেখালাম, কাউন্ট ডাউন দেখালাম, এই ধরনের প্রজেক্ট নয়, পুরো বেসিক লেভেলের প্রজেক্ট না, কিন্তু বেসিক জিনিস ইউজ করেও যে ভালো জিনিস করা যায় সেটা আপনাদের দেখানোর জন্য আমি চেষ্টা করছি। তার কারণ হচ্ছে, যখন আমরা ইন্টারভিউতে কোনো প্রশ্ন দিই, তখন প্রথমে স্টুডেন্টরা একটু ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। আমি যখন প্রথমে এটার কথা বলেছিলাম, আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেননি যে এই জিনিসটা এতটা সিম্পল হতে পারে। আমি দুটো কম্পোনেন্ট ইউজ করব, দুটো হ্যান্ডলার মেথড ইউজ করব, স্টেটকে পপুলেট করব, সেই স্টেটকে পাস করে দেবো, ইজিলি আমার কাজ হয়ে যাবে। অনেকে হয়তো ভাবতে পারেননি, যারা নতুন, যারা বললাম যে 0 থেকে হয়তো 3 ইয়ার্স এরকম এক্সপিরিয়েন্সের মধ্যে আছেন। কিন্তু দেখুন, অতি সহজেই করা যায়। তো ইন্টারভিউতে যখনই আপনার কাছে প্রশ্ন আসছে, প্রথমেই খুব ঘাবড়ে যাবেন না, সেটাকে আগে ভাঙার চেষ্টা করবেন। সেটাকে দেখবেন যে ছোট 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 করে আকারে যদি ছোট ছোট ইউজ কেসে ভাঙি, তারপর সেটাকে আমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করছি, সেটা রিয়াক্টে হোক বা প্লেন জাভাস্ক্রিপ্টে হোক বা ভিউতে হোক অ্যাঙ্গুলারে হোক, ডাজেন্ট ম্যাটার, আমি সেটাকে কিভাবে ম্যাপ করতে পারি। রিয়াক্টে হলে আমার ছোট ছোট কম্পোনেন্ট লাগবে। আচ্ছা, কম্পোনেন্টের মধ্যে এই ডেটা লাগবে, মানে আমার স্টেট লাগবে। আচ্ছা, মনে হচ্ছে এই কম্পোনেন্টটাকে এখানে ক্লিক করলে ডেটা ওকে পাঠাতে হবে, তার মানে আমার প্রপস লাগবে। এইভাবে ভাববেন, দেখবেন আপনার ইন্টারভিউ অনেক অনেক সহজ হয়ে গেছে। এবং আমার প্রচেষ্টাটাও তাই, যে আমরা গ্লোবালি যারা বাংলাতে প্রোগ্রামিং শিখছি, সেটা আমরা যেখানে থাকি, যে দেশে থাকি, ডাজেন্ট ম্যাটার, ভাষা যেন ব্যারিয়ার না হয়। আমরা যেন প্রোগ্রামিং খুব 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 ভালোভাবে শিখতে পারি এবং দক্ষ হতে পারি। অলরাইট? তাহলে এবারে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ওই অ্যানিমেশন করার কাজ। এই জিনিসটা আমি এইজন্য দিয়েছি ইচ্ছা করে, এবং আমাদের ইন্টারভিউতে আমি এটা রাখি। যদি আপনি টেলিউইন্ড ইউজ করেন বা নরমাল সিএসএস ইউজ করেন, আমার মনে হয় যে অ্যাজ এ ডেভেলপার কিছুটা অ্যানিমেশনের জ্ঞান থাকা উচিত। আমি অ্যাকচুয়ালি ইংলিশ চ্যানেলে একটা অ্যানিমেশনের মতো কোর্স দিয়েছি, অ্যানিমেশনের উপরে পুরো কোর্স, মানে বেসিক সিএসএস এর অ্যানিমেশনের কোর্স, 5টা রুল, যেটা জানলে আপনি অ্যানিমেশনের মোটামুটি সব কিছু জানতে পারবেন। তো সেই রুলগুলো যদি আমি ইউজ করে টেলউইন্ডে করতে চাই, তাহলে তার কনফিগারেশন কি হয় সেটা আমি দেখাতে চাই। সেই কনফিগারেশনকে আমি কিভাবে ইউজ করব, এবং সেই ইউজ করার জন্য রিয়াক্টের আরেকটা টেকনিক আমি আপনাদের শেখাতে পারবো। ওইটার অপরচুনিটিটা আমি ছাড়তে চাইছিলাম না। অলরাইট? তো সেটা আমি দেখি এবারে। আচ্ছা, এবারে আমরা চলে যাব টেলউইন্ড config.js ফাইলে। এখানে এসে আমার কিছু কনফিগারেশন করার আছে। যখনই আপনি টেলউইন্ডের আউট অফ দ্য বক্স অ্যানিমেশন, মানে টেলউইন্ড যে সমস্ত অ্যানিমেশন আপনাকে দিচ্ছে, ওগুলো স্ট্রেট ফরওয়ার্ড যদি আপনি ইউজ করতে চান, একটা তো ইউজ করে দেখিয়েছি, এই যে নাম্বারটা বারবার ব্লিঙ্ক হচ্ছে, পালস অ্যানিমেশন। কিন্তু যদি আপনাকে অ্যানিমেশন নিজে থেকে ক্রিয়েট করতে হয়, নিজস্ব অ্যানিমেশন ক্রিয়েট করতে হয়, তখন আপনাকে চলে আসতে হবে টেলউইন্ড config.js ফাইলে। এখানে এসে থিম আর এক্সটেন্ড আপনি পাবেন। থিম আর এক্সটেন্ডকে একটুখানি এক্সটেন্ড করে আপনি অ্যাড করবেন কি ফ্রেমস। ওকে? এবং কি ফ্রেমস অ্যাড করার পরে এইখানে আপনি অ্যাড করবেন যে আপনি কি ধরনের অ্যানিমেশন করতে চান। আমার কাছে একটু ওয়েভারই লাগছে, ওয়েভ, মানে এরকম দুলছে। তো সেই কারণে আমি এটার নাম দেবো ওয়েভ।
এবং এখানে আপনি ডিফাইন করবেন ডিফারেন্ট কি ফ্রেমস অ্যানিমেশন। আমি এখানে ডিপে যাচ্ছি না, অ্যানিমেশন শেখাচ্ছি না আপনাদের। আমি ভিডিওর লিঙ্কটা, আমার যে ক্র্যাশ কোর্স আমি ক্রিয়েট করেছি অ্যানিমেশন নিয়ে, সেটা অফকোর্স ইংলিশে আছে, হয়তো বুঝতে আপনার কোনো কষ্ট হবে না। সেটা আমি এই ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনি চেষ্টা করুন ওটাতে যাওয়ার, ওটাতে অনেক বেশি এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি। তো আপনার কি ফ্রেম এই জিনিসগুলো বুঝতে কোনো প্রবলেম হবে না যদি আপনি এখনো পর্যন্ত না বুঝে থাকেন। তো কি ফ্রেম মানে হচ্ছে যে যদি অ্যানিমেশন একটা জায়গা থেকে স্টার্ট হয় আর একটা জায়গাতে শেষ হয়, এই স্টার্ট থেকে শেষ অবধি আসার মধ্যে আপনি ব্রেক পয়েন্ট লাগাতে পারেন। আর প্রত্যেকটা ব্রেক পয়েন্টে আপনার অ্যানিমেশন কতটুকু করে হবে এবং কি হবে সেটা আপনি ডিফাইন করতে পারেন। তো ধরুন আমি একটা ব্রেক পয়েন্ট প্রথমে ক্রিয়েট করি যখন অ্যানিমেশন শুরু হবে, তার মানে হচ্ছে অ্যানিমেশন যখন 0%-এ আছে। তখন আমি চাই যে ট্রান্সফর্ম প্রপার্টিকে ইউজ করে আমি এটাকে হরাইজন্টালি -1 পিক্সেল ট্রান্সলেট করব। মানে জিনিসটা যদি এই জায়গাতে থেকে থাকে, সে এইরকম করে এইদিকে আসবে। যদি প্লাস দিই সে তখন এইদিকে আসবে। মানে এইরকম একটা ব্যাপার। ঠিক আছে? এরপরে 0% থেকে 100%, তার মধ্যে 25%-এ যখন আসবে, তখন আমি যাচ্ছি হচ্ছে -1.5 পিক্সেলে। 50%-এ আমি যাব হচ্ছে আবার 1 পিক্সেলে। মানে -1, -1.5, আবার আসছে 1, তারপর আবার 1.5, মানে আবার ডান দিকে আসছে, তারপরে আসছে 0, এরকম। তো সিমিলারলি 75 আর 100%-এও আমি কি ফ্রেমকে ডিফাইন করে নিয়েছি। মানে 0% শুরুতে -1-এ ট্রান্সলেট, 25-এ আরেকটু -1.5-এ, তারপরে চলে আসছে হচ্ছে +1-এ, তারপরে আসছে 1.5 পিএক্সে, তারপরে আসছে 0-তে, মানে মিডলে। এই ভ্যালুগুলো আপনি চেঞ্জ করতে পারেন আপনার মতো করে। তাহলে দেখবেন আপনার অ্যানিমেশনের যে গতি বা অ্যানিমেশনের যে যাওয়ার যে দিক, সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক আছে? তো এটা হলো আমার অ্যানিমেশনের যে কি ফ্রেম তার ডেফিনিশন। এবার আমাকে অ্যানিমেশনটাকে ডিফাইন করতে হবে। তো সেই জন্য এখানে এসে আমি বলবো অ্যানিমেশন, এবং এখানে এসে আমি অ্যানিমেশনটাকে ডিফাইন করব। একটা নাম দেবো অ্যানিমেশনে, সেটার নামটা হচ্ছে ওয়েভ। এবং এখানে বলবো যে এই যে কি ফ্রেম আমি এখানে ডিফাইন করেছি, যেটার নাম দিয়েছি ওয়েভ, এটার নাম আপনি যা কিছু দিতে পারেন, সেই সেম নামটাই আপনি এখানে ইউজ করবেন। সেটা চালাবো হচ্ছে 2 সেকেন্ডের জন্য। সেটা ইনফাইনাইট চলবে, মানে হচ্ছে চলেই যাবে, চলেই যাবে, চলেই যাবে, এবং সেটা লিনিয়ার গতিতে চলবে। তো এইভাবে আপনি টেলভিন সিএসএস এ আপনার নিজস্ব অ্যানিমেশনকে অ্যাড করেন। এখানে অ্যানুমেশন হয়ে গেছে, এটা হবে অ্যানিমেশন। তাহলে এখানে কি করেছেন, আপনি একটা নতুন অ্যানিমেশন ক্রিয়েট করেছেন যেটার নাম হচ্ছে ওয়েভ। এবার দেখবেন যে আপনি যদি টেলভিন সিএসএস এর এক্সটেনশনটা ভিএস কোড ইনস্টল করেন, এ অটোমেটিক্যালি এটাকে ফাইন্ড করে নেবে যখন আমি কোড করতে যাব। অটোমেটিক্যালি ইন্টেলিজেন্স আমাকে দেবে যে অ্যানিমেশন হাইফেন ওয়েব বলে, যেমন অ্যানিমেশন হাইফেন পালস আমি অ্যাড করেছিলাম একটু আগে, অ্যানিমেশন হাইফেন ওয়েব বলে একটা নতুন অ্যানিমেশন এখন আমার লাইব্রেরিতে অ্যাড হয়ে গেছে, আমি এক্সটেন্ড করেছি। দেখবেন আপনি যখনই ওয়েব আমি ইউজ করব, তখন দেখবে কোন কি ফ্রেমে আমাকে যেতে হবে। এই হচ্ছে ওয়েব কি ফ্রেম, এটা হচ্ছে এইটা, যেটা বলছে যে 0 থেকে 100% যাওয়ার মধ্যে আমি কি করতে চাই, সেগুলো আমি এখানে ডিফাইন করেছি। এটা 2 সেকেন্ডের জন্য অ্যানিমেশনটা হবে, মানে 2 সেকেন্ড লেন্থের অ্যানিমেশন হবে, ইনফাইনাইট চলবে, মানে এদিক ওদিক এদিক ওদিক হতেই থাকবে, আর লিনিয়ার অ্যানিমেশন হবে। অলরাইট, তাহলে এটা হওয়ার পরে এবার আমি চলে যাই আমার jug.jsx ফাইলে। এই jug.jsx ফাইলে এসে আমাকে অ্যানিমেট কাকে করতে হবে, ওয়াটারকে। কিছুটা ওয়াটার ভরে নিই, নিলাম ভরে, কিছু অ্যানিমেশন হচ্ছে না এখন। এই যে আমার ওয়াটার, ব্লু কালারের ওয়াটার, এখানে এসে আমি লিখতে পারি এবারে অ্যানিমেট, দেখুন এসছে অ্যানিমেট ওয়েভ, অ্যানিমেট ওয়েভ। এইবার দেখুন নড়াচড়া শুরু হয়ে গিয়েছে, দেখুন হচ্ছে, ডান দিক বাঁ দিক নড়ছে। এবারে যদি আপনি এখানে এসে টেলভিন কনফিগার জিএসএস এ এসে এই ভ্যালুগুলোকে চেঞ্জ করেন, আপনার এই অ্যানিমেশনের যে প্রক্রিয়া সেটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? এটা বোঝানোর জন্য। এটা যদি আমি 10 পিক্সেল করে দিই, দেখুন এটা বেশি অ্যানিমেট হচ্ছে ওই সাইডে, দেখুন প্রক্রিয়াটা চেঞ্জ হয়েছে, তাই না? এটা যেহেতু আমি চাই না, আমি চাই হচ্ছে একটা স্মুথ ট্রানজিশন, এই জন্য আমি -1 পিক্সেলে রাখছি। এবার যদি আমি করি, একটা স্মুথ একটা ট্রানজিশন হচ্ছে। তাহলে অ্যানিমেশনের যে ইউজ কেসটা ছিল, সেই ইউজ কেসটাও আমি স্যাটিসফাই করেছি। এইবারে লাস্ট ইউজ কেস। আমার প্রবলেম স্টেটমেন্টে বলা ছিল যে আমি যখনই এটাকে অ্যানিমেট করা শুরু করব, কখন? যখন এর উপর আমি ক্লিক করব। কিন্তু তার 3 সেকেন্ড পরে এই অ্যানিমেশনটা স্টপ হয়ে যাবে, যতক্ষণ না পর্যন্ত আমি আবার ক্লিক করছি। আমি এখন এটাকে স্যাটিসফাই করতে পারিনি। আমি কিভাবে এটাকে স্যাটিসফাই করব? এইখানে আমি ইন্ট্রোডিউস করব আমাদের আরেকটা হুক, যেটার নাম হচ্ছে ইউজ এফেক্ট। কিন্তু কেন সেটা কাজে লাগবে সেটা আগে জানা দরকার। এই বাটন দুটো কোন কম্পোনেন্টে আছে? এই বাটন দুটো আছে ফিলার কম্পোনেন্টে। ফিলার কম্পোনেন্টের মধ্যে নিচে এই বাটন দুটো আছে। আমি কি বললাম? বাটন যখন ক্লিক হবে তখনই আমার অ্যানিমেশন স্টার্ট হওয়া উচিত। অ্যানিমেশন কোথায় আছে? অ্যানিমেশন আছে এই জাগ কম্পোনেন্টের মধ্যে। তার মানে যখনই আমার বাটন ক্লিক হবে, তখনই সামহাউ আমাকে জাগ কম্পোনেন্টকে জানাতে হবে যে জাগ কম্পোনেন্ট, আমি কিন্তু বাটন ক্লিক করেছি। অলরেডি একটা উপায় ফিলার কম্পোনেন্ট জাগ কম্পোনেন্টকে জানাচ্ছে। কি উপায়? সে হাইটের লেভেলকে হয় বাড়িয়ে দিচ্ছে কিংবা কমিয়ে দিচ্ছে।
ফিল বাই বলে যে অ্যাট্রিবিউটটা এখানে পাস হচ্ছে, তার মাধ্যমে পরিষ্কারভাবে যাক জানতে পারছে যে ফিল বাইয়ের ভ্যালু অনুযায়ী যে ভ্যালু বাড়ছে কিংবা ভ্যালু কমছে। যদি ভ্যালু বাড়ার মাত্রাতে থাকে তাহলে একটা ব্যাপার, যদি কমার মাত্রা থাকে তাহলে আরেকটা ব্যাপার। তো যখনই ফিল বাই এই জিনিসটা চেঞ্জ হচ্ছে, যখন এই চেঞ্জটা হচ্ছে, তখন আমি কি এরমভাবে ক্যাচ করতে পারি যে শুধুমাত্র সেই টাইমেই আমি অ্যানিমেশনটা স্টার্ট করব আর ৩ সেকেন্ড পরে আমি অ্যানিমেশনটাকে ক্লোজ করে দেবো? হ্যাঁ, পারি রিঅ্যাক্টে। আর সেই কারণে আমাদের ইউজ স্টেট আর ইউজ এফেক্ট এই দুটো জিনিসকে ইউজ করতে হবে। কেন? আবার কম্পোনেন্টের স্টেট ফান্ডায় আসি, কম্পোনেন্টের ডেটা ফান্ডায় আসি। আমাকে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে যে এই মুহূর্তে ভ্যালু চেঞ্জ হয়েছে কিনা। ভ্যালু কখন চেঞ্জ হয়? যখন এই দুটোর মধ্যে একটা বাটনে ক্লিক হয়। তার মানে দুটোর মধ্যে একটা বাটন যদি ক্লিক হয়, ভ্যালু যদি তখন চেঞ্জ হয়, আমাকে কোনোভাবে তার ট্র্যাক রাখতে হবে যে ভ্যালুটা চেঞ্জ হয়েছে কিনা, মানে ওয়াটারের লেভেলটা চেঞ্জ হয়েছে কিনা। এটা করার জন্য আমার কাছে একটা হুক দরকার, সেটার নাম হচ্ছে ইউজ স্টেট, সেটা আমরা জানি। তাহলে আমরা ইউজ স্টেট দিয়ে একটা স্টেট এখানে ক্রিয়েট করে ফেলি, কনস্ট লেভেল চেঞ্জড কমা সেট লেভেল চেঞ্জড ইকুয়ালস টু ইউজ স্টেট। প্রথমে আমরা এটাকে ইনিশিয়ালাইজ করি ফলস দিয়ে। আমরা ইউজ স্টেট অলরেডি শিখেছি যে একটা স্টেট আমার ক্রিয়েট করতে, মানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে সাহায্য করে যার ভ্যালু ফলস দিয়ে আমি করেছি, যে প্রথমে কোনো লেভেল চেঞ্জ নেই, এবং যদি আমাকে লেভেল চেঞ্জ করতে হয় তাহলে আমাকে, মানে এর যে ভ্যালু যদি চেঞ্জ করতে হয় তাহলে আমাকে সেট মেথড দিয়ে চেঞ্জ করতে হবে। এবারে এর ভ্যালু আমি কখন চেঞ্জ করব? আমি ৩ সেকেন্ডের জন্য ভ্যালুকে চেঞ্জ করব। এখানে আমি ইন্ট্রোডিউস করব ইউজ এফেক্ট। ইউজ এফেক্ট কি? একটা কম্পোনেন্টের কাজ হচ্ছে সেই কম্পোনেন্টের যে জেএসএক্স আছে, সেই যে এইচটিএমএল পার্টটুকু আছে এই যে নিচে, এই পার্টটুকুকে এই যে ডেটা পার্টটুকু আছে এই ডেটা পার্টটুকু দিয়ে রিপ্রেজেন্ট করা। এটা হচ্ছে একটা কম্পোনেন্টের কাজ। এর বাইরে যা কিছু হয় সেটাকে আমরা বলি এফেক্ট। তার কারণ হচ্ছে রিয়াক্টে একটা কম্পোনেন্টকে আমরা পিওর কম্পোনেন্ট হিসেবে দেখি, পিওর ফাংশনস হিসেবে দেখি। পিওর কম্পোনেন্ট বা পিওর ফাংশনসের কাজ কি? তার কাজ হচ্ছে সেম ইনপুটের জন্য ও সেম আউটপুট প্রোভাইড করে। তার মানে আমি যদি ফিল বাই এখানে 20 দিই, সবসময় ও আমাকে 20%-এরই একটা ওয়াটার লেভেল দেখাবে। আমি যদি 50 দিই, তাহলে ও সবসময় এখানে 50%-এর একটা ওয়াটার লেভেল দেখাবে। এটা হচ্ছে আমার কম্পোনেন্ট থেকে এক্সপেকটেশন, পিওর কম্পোনেন্ট থেকে এক্সপেকটেশন। সেই জন্য যতটা সম্ভব কম্পোনেন্টকে পিওর রাখা উচিত। তাতে কি হয়, টেস্টিং করতে সুবিধা হয়, তার প্রেডিক্টেবিলিটিটা বোঝা যায়। কিন্তু অ্যাকচুয়াল ডাইনামিক প্রোগ্রামিংয়ে এটা সবসময় সম্ভব নয়। আপনার ডেটা কোনো না কোনো অন্যান্য কারণের জন্য আপনার কম্পোনেন্টের মধ্যেও চেঞ্জ হতে পারে। যেমন আমি একটা বাটনে ক্লিক করলাম, বা আমি এখন বলছি ৩ সেকেন্ডের জন্য আমি এটাকে অ্যানিমেট করব, তারপরে আমি অ্যানিমেট করব না। এই যে জিনিসগুলো, এটাকে বলা হয় এফেক্ট। আর এই এফেক্টকে কন্ট্রোল করার জন্য বা এফেক্টকে আনার জন্য আপনার কম্পোনেন্টে রিয়াক্ট আরেকটা বিউটিফুল হুক দিয়েছে, যেটার নাম হচ্ছে ইউজ এফেক্ট। ইউজ এফেক্ট। এই ইউজ এফেক্ট হুক কিভাবে কাজ করে? আপনারা আগের ভিডিওতে অলরেডি ইউজ এফেক্ট নিয়ে শিখেছেন যে তার রেন্ডারিং কিভাবে হয়। আমি সেটা নিয়ে আর বলছি না। এর গঠনটা নিয়ে বলি। ইউজ এফেক্ট হুক কিভাবে কাজ করে? এ একটা কল ব্যাক ফাংশন নেয়। এখানে আমরা একটা কল ব্যাক ফাংশন লিখলাম। আর তারপরে ও একটা অ্যারে নেয়, অপশনাল এটা, যার মধ্যে আপনি ডিপেন্ডেন্সি পাস করতে পারেন। ডিপেন্ডেন্সি মানে এই যে এফেক্ট, এই এফেক্টের যে কোড আমি এখানে লিখব, সেই এফেক্টের কোড কখন রান হবে। আমি যদি কিচ্ছু না রাখি এর মধ্যে, মানে আমি যদি এমটি রেখে দিই, তাহলে শুধুমাত্র এই কম্পোনেন্টটা ফার্স্ট রেন্ডারের পরেই এইটুকু রান হবে, যেটা আমরা আগের এক্সারসাইজ থেকে শিখেছি। কিন্তু যদি আমি কোনো রকম ডিপেন্ডেন্সি দিই, যেমন ধরুন আমি যদি ফিল বাইকে অ্যাজ এ ডিপেন্ডেন্সি এখানে ইউজ করি, তাহলে কি হবে, যখন ফিল বাইয়ের ভ্যালু চেঞ্জ হবে শুধুমাত্র সেই টাইমেই এর মধ্যে আমি যা কোড লিখবো সেটা রান হবে। অসম। তাহলে আমি বলছি যে যখন ফিল বাই চেঞ্জ হবে ঠিক সেই টাইমে আমি এই যে সেট লেভেল চেঞ্জড, এটার ভ্যালু ফলস থেকে ট্রু করে দেবো। তাতে কি হবে, আমি বুঝতে পারবো আমার কম্পোনেন্টের মধ্যে, হ্যাঁ রে ভাই, লেভেল চেঞ্জ হয়েছে। কিন্তু আমি আবারও বলছি যে লেভেল চেঞ্জ তো হয়েছে, কিন্তু ৩ সেকেন্ড পরে আমাকে লেভেল চেঞ্জটাকে আবার ফলস করে দিতে হবে। তো ৩ সেকেন্ড পরে আমাকে যদি করতে হয়, জাভাস্ক্রিপ্টের একটা বিউটিফুল মেথড আছে, সেটার নাম হচ্ছে সেট টাইম আউট, একটা ওয়েব এপিআই। সে কি করে, একটা কলব্যাক ফাংশন নেয়, জাভাস্ক্রিপ্টের ব্যাকবার, রিয়াক্টের কোনো কারবার নেই এখানে, এবং আপনি এখানে একটা টাইমার পাস করতে পারেন মিলি সেকেন্ডে। আমি ৩ সেকেন্ড দিচ্ছি, মানে 3000 মিলি সেকেন্ডে, যে ৩ সেকেন্ড হয়ে যাওয়ার পরে আমি কি করব? ৩ সেকেন্ড হয়ে যাওয়ার পরে আমি সেট লেভেল চেঞ্জ যেটা আছে সেটাকে আবার আমি ফলস করে দেবো। এটা হচ্ছে আমার কাজ। এবার এখানে একটা কথা বলে রাখি যে এটা যেহেতু জাভাস্ক্রিপ্টের ওয়েব এপিআই সেট টাইম আউট, এর রিয়াক্টের সাথে কোনো ব্যাপার-স্যাপার নেই, জাভাস্ক্রিপ্টের ব্যাপার। একবার যখন এই সমস্ত সেট টাইম আউট, সেট ইন্টারভাল এই জিনিসগুলো নিয়ে আপনি যখন কাজ করেন, সেগুলো জাভাস্ক্রিপ্ট ডিফারেন্টলি ম্যানেজ করে। আমি সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস নিয়ে জাভাস্ক্রিপ্টের ভিডিও আনবো বাংলা চ্যানেলে, কিন্তু ইংলিশ চ্যানেলে অলরেডি খুব ভালো করে বুঝিয়েছি। তো এইটাকে যখন আমি শুরু করি কোনো একটা টাইম আউট বা ইন্টারভাল,
আমার কর্তব্য হওয়া উচিত যে কম্পোনেন্টটা যখন আনমাউন্ট হয়ে যাবে, মানে আমি যদি এই কম্পোনেন্ট থেকে অন্য পেজে চলে যাই, তখন তো এই কম্পোনেন্টটা রেন্ডার হচ্ছে না। তো সেই টাইমে কিন্তু এই টাইমারগুলো যাতে রান না হয়। তো সেই জন্য ইউজ এফেক্ট আরেকটা জিনিস দেয়, সেটাকে বলা হয় ক্লিন আপ মেথড। মানে আপনি একটা ক্লিন আপ মেথড লিখতে পারেন, যার মধ্যে আপনি যে জিনিসগুলো ক্লিন করতে চান, ক্লিন আপ করতে চান, সেইগুলো লিখতে পারেন। তাতে কি হবে, কম্পোনেন্ট যখন আনমাউন্ট হয়ে যাবে, মানে এই কম্পোনেন্ট যখন আর অ্যাক্টিভ নেই, তখন এর যা এফেক্ট, সেই এফেক্টগুলো যাতে আর না থাকে। কম্পোনেন্ট আননেসেসারি কিছু যেন আপনার কাছে রেখে দিয়ে না থাকে, যাতে আপনার কম্পোনেন্টের পারফরমেন্স ইম্প্যাক্ট হয়। যেমন ধরুন, আপনি ডেটাবেসে একটা কানেকশন খুলেছেন, সেই কানেকশনটাকে যদি আপনি স্টপ না করেন, ক্লোজ না করেন, তাহলে আপনি অনেকগুলো কানেকশন ডেটাবেসে খুলে রাখবেন, এইরকম জিনিস। আপনি এখানে একটা টাইমার বা সেট টাইম আউট চালু করেছেন, আপনি যদি সেটাকে ক্লোজ না করেন, তাহলে এটা আননেসেসারি, এটা চলতে থাকবে। তো সেই কারণে আপনি যদি ক্লিন আপ ফাংশন ইউজ করতে চান, এখান থেকে সিম্পলি ইউজ এফেক্ট থেকে একটা ফাংশনকে আপনি রিটার্ন করুন। খুব ভালো করে বুঝবেন, কারণ হচ্ছে এরপরের যে ইন্টারভিউ কোশ্চেন্স আমরা দেখবো, যে ভিডিও দেখবো ভবিষ্যতে, সেখানে কিন্তু আমি এগুলো আবার এইভাবে বোঝাবো না, আপনাকে এখানে বুঝতে হবে। ঠিক আছে? তাহলে এবারে আমি এখানে কি লিখতে পারি, এখানে আমি ক্লিয়ার করবো। কিভাবে ক্লিয়ার করবো টাইম আউটকে, এখানে নিয়ে নিই কনস্ট সেট টাইম আউট। যখন আমি কল করি, এ একটা টাইম আউট আইডি আমাকে রিটার্ন করে, সেটা আমি এখানে নিয়ে নিই। এই টাইম আউট আইডি দিয়ে আমি এখানে আরেকটা মেথড কল করতে পারি, যেটার নাম হচ্ছে ক্লিয়ার টাইম আউট। ইন্টারভ্যালের ক্ষেত্রেও ক্লিয়ার ইন্টারভ্যাল, এভাবে আমি ক্লিন আপ করতে পারি। গ্রেট। তাহলে সব কিছু হলো। তার মানে এই পার্টিকুলার জাগ যখন মাউন্ট হচ্ছে, সেই টাইমে লেভেল চেঞ্জ ফলস থাকছে। ওকে? যদি ফিল বাই ভ্যালু চেঞ্জ হয়, প্রথমে যখন কম্পোনেন্ট আসছে ফিল বাই ভ্যালু 0, যখনই আমি এখানে ক্লিক করছি, তখন 0 থেকে বেড়ে একটু বাড়ছে, ফিল বাই ভ্যালু চেঞ্জ হলো। লেভেল চেঞ্জ ছিল প্রথমে ফলস, লেভেল চেঞ্জ হয়ে গেল ট্রু। 3 সেকেন্ড পরে অটোমেটিক্যালি এটা হয়ে গেল ফলস। তাহলে এবারে আমি এই লেভেল চেঞ্জকে নিয়ে, আমি যেখানে আমার অ্যানিমেশনটা লাগিয়েছি কাজে, এই জায়গাটাতে, এখানে এটাকে আমি নিয়ে আসি হচ্ছে টেমপ্লেট টিউটোরিয়ালসের মধ্যে, কারণ আমাকে এক্সপ্রেশন লিখতে হবে এবারে। এই যে অ্যানিমেশন ওয়েব যেখানে আছে, সেখানে আমি একটা এক্সপ্রেশন এরকম লিখতে পারি। এটাকে রেখে দিই ডাবল কোটের মধ্যে, আর এই পুরো জিনিসটা এক্সপ্রেশনের মধ্যে যাবে। এখানে একটু রিয়াক্টের সিনট্যাক্সের ব্যাপার আছে, অনেকে হয়তো ভালো ভালো পছন্দ নাও হতে পারে, বাট কিছু করার নেই। এইখানে আমি এরকম লিখতে পারি যে যদি আমার এই লেভেল চেঞ্জের ভ্যালু ট্রু হয়, শুধুমাত্র সেই সময়েই এটা অ্যানিমেট হবে। দেখুন এখন অ্যানিমেট হওয়া বন্ধ হয়ে গিয়েছে। আমি এটাকে পুরো রিফ্রেশ করি, একবার শুরু থেকে করি। আমি একবার ক্লিক করলাম, আবার ক্লিক করলাম, আমি 4-5 বার ক্লিক করছি, এই যে অ্যানিমেট হচ্ছে, 3 সেকেন্ড পরে থেমে যাবে। গেল? আরও ইনক্রিজ করি, আবার অ্যানিমেট হচ্ছে, 3 সেকেন্ড পরে থেমে যাবে। ডিক্রিজ করি, আবার অ্যানিমেট হবে, 3 সেকেন্ড পরে থেমে যাবে। আমি অ্যাচিভ করে নিয়েছি। এটাকে আরেকবার বুঝিয়ে দিই। যখনই আমি ক্লিক করছি আমার filler.jsx থেকে, তখনই এই যে প্রপস যেটা পাঠাচ্ছি, ফিলার পার্সেন্টেজ, সেটা সবসময় চেঞ্জ হচ্ছে, কারণ আমি এটাকে চেঞ্জ করছি প্রত্যেকবার। চেঞ্জ কোথায় হচ্ছে? এখানে চেঞ্জ হচ্ছে, ফিল দ্য জাগে স্টেট ভ্যালু চেঞ্জ হচ্ছে। অ্যাজ এ প্রপস যখন এর মধ্যে আসছে ফিল বাই, আমি এখানে একটা এফেক্ট লিখেছি, ফিল বাই যখনই চেঞ্জ হবে, প্রথমে ফিল বাই 0 ছিল, তারপর ক্লিক করার পরে কিছু পার্সেন্টেজ বেড়েছে, তখন এই স্টেটকে আমি চেঞ্জ করব, কারণ আমাকে ট্র্যাক করতে হবে। এই স্টেটের উপরে ডিপেন্ড করে আমি অ্যানিমেশনকে অন অ্যান্ড অফ রাখতে পারি, কারণ 3 সেকেন্ড পরে আমি অ্যানিমেশনটাকে অটোমেটিক্যালি অফ স্টেটে নিয়ে যাচ্ছি। আই হোপ আপনাদের এই পার্টিকুলার এক্সারসাইজ ভালো লাগলো, এবং এই পার্টিকুলার এক্সারসাইজটা করে আপনারা অনেক অনেক কিছু শিখতে পারলেন। এবারে আপনি চাইলে এটাকে আপনার মতো করে ইম্প্রোভাইজ করুন না, এটাকে আপনি আরও বেশি বিউটিফুল বানান, ইউআই ভালো করুন, কিন্তু আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। অলরাইট, তাহলে ভাই বন্ধুরা সবাই ভালো থাকবেন আর শিখতে থাকবেন। প্লিজ লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনার এই পার্টিকুলার এক্সারসাইজ করতে কেমন লাগলো। যদি আপনি বিগিনার হন, এক্সপিরিয়েন্স হন, ডাজেন্ট ম্যাটার, অনেক কিছু শিখলেন কি শিখলেন না, একবার ভেবে দেখুন। আমরা কম্পোনেন্ট বানানো শিখলাম, আমরা স্টেট ম্যানেজমেন্ট শিখলাম, কেন জানলাম ইউজ স্টেট কাজে লাগে, তারপরে আমরা প্রপস দিয়ে কাজ করলাম, কেন জানলাম প্রপস কাজে লাগে, তারপর আমরা অ্যানিমেশন শিখলাম, টেলউইন সিএস এর সাথে অ্যানিমেশন শিখলাম, তারপর আমরা ইউজ এফেক্ট শিখলাম, জানলাম যে ইউজ এফেক্ট কেন কাজে লাগে, আর সব কিছুকে জুড়ে দিয়ে আমরা একটা ওয়ান্ডারফুল জিনিস বানিয়েছি। অলরাইট, আবার আমরা নেক্সট ভিডিও নিয়ে আসবো, রিয়াক্টে যখন ভিডিও বানাবো, আবার সেম অ্যাপ্রোচ, একটা কোনো টাস্ক নিয়ে আসবো, কোনো একটা প্রজেক্ট নিয়ে আসবো, যেটা ইন্টারভিউ ভিত্তিক কোশ্চেন, সেটাকে ইমপ্লিমেন্ট করবো আপনাদের সাথে এবং বুঝিয়ে বলবো যে জিনিসপত্র কীভাবে কাজ করে। ভালো থাকবেন, শিখতে থাকবেন, এবং আপনাদের সাপোর্ট যেন বন্ধ না হয়, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।